হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে পুরো ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর যে ছায়া প্রকাশনীর থেকে যে সলিউশন সিরিজ আমাদের চলছিল তার আজকে কার্য শক্তি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে প্রবলেম সেট 1 পার্ট বি, প্রবলেম সেট 1-এর পার্ট বি, প্রবলেম সেট 1 পার্ট বি। পার্ট বি কেন? কারণ এখানে 41খানা ম্যাথ ছিল, এটা আমি দুটো পার্টে করেছি। প্রথমে 1 থেকে 20, দেন 21 থেকে 41। পার্ট এ পাবলিশ করা হয়ে গেছে, মানে ভিডিও দেওয়া হয়ে গেছে। পার্ট বি আজকে আমরা আলোচনা করব। পার্ট বিতে 21 থেকে 41 মোট 21খানা ম্যাথ আছে আমাদের, সেগুলো কমপ্লিট করে নিই। বিশেষ কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা চলো স্টার্ট করছি। 21 নম্বরের প্রশ্নটাতে বলেছে যে 6 কেজি ভরের একটি পাথরের টুকরোকে জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 4 মিটার গভীর থেকে 1 মিটার গভীরে তুলে আনতে কত কার্য করতে হবে? পাথরের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিয়েছে এবং তার সাথে জলের ঘনত্ব দিয়ে দিয়েছে। ওকে, ডান। এখন প্রশ্নটা যদি তোমরা MGH করে করো তোমাদের উত্তর মিলবে না। এখানে দুটো ফোর্স কাজ করছে। যেমন যদি আমি বলি ওই যে বস্তুটা আছে সেই বস্তুটার ওয়েট নিচের দিকে কাজ করছে, সেটা mg আমি মানলাম। এবার 4 মিটার থেকে 1 মিটার উচ্চতাতে তোলা হয়েছে, মানে এইচটা হয়ে গেল 3। তুমি যদি mgh গুণিত 3 করো 3mg, উত্তর মিলবে না। তার জন্য কনসেপ্ট থাকা অনেক বেশি জরুরি। ওকে, আমরা আর্কিমিডিসের নীতি পড়িনি, কিন্তু আর্কিমিডিসের নীতি এখানে কাজে লাগবে, বুঝতে পারছো? তাহলে 9-10 পড়াটা কত বেশি জরুরি, কতটা মন দিয়ে ভালো করে পড়লে 9-10-এর জিনিসগুলো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে 9-এর একটা জিনিস অ্যাপ্লাই করতে হবেই, সেটা হচ্ছে প্রবতা হচ্ছে এমন একটা ফোর্স এফ বি, বাউন্স ফোর্স, সেটা কিন্তু ওপর দিকে কাজ করবে যখনই বস্তুটাকে আমি জলে নিমজ্জিত করব। তাহলে আমাদের নেট যে ফোর্সটা হবে সেটা এই দুটো লব্ধি কাজ করবে। বোঝা গেল? যেহেতু বস্তুটা নিচে ডুবে আছে, অতএব ওয়েটটা ওর বেশিই হবে প্রবতা বলের থেকে, তবেই তো ডুবে আছে, ভাসনের স্রোত। ওকে, তাহলে এফ বিটা আগে আমাদেরকে বার করতে হবে। এফ বি কি হয়? এফ বি হয় ভি গুণিত রো গুণিত জি। এবারে ভিটা কার? ভিটা আয়তনটা হচ্ছে কার? বস্তুর। এটাও জানা অনেক বেশি জরুরি, নাহলে উল্টো পাল্টা বসিয়ে দেবে। রোটা কার? ওই তরলের, যে তরলে ডোবানো হয়েছে সেই। আর জি তো বুঝতেই পারছো, এটা বস্তুর আয়তন, এটা তরলের ঘনত্ব, এটা জিটা জি। ওকে, বোঝা গেছে? আই হোপ জিনিসটা বোঝা গেছে। এই যে বস্তুর আয়তন, এই বস্তুর আয়তনটা বার করতে গেলে আমাদেরকে একটা হেল্প নিতে হবে। হেল্প কি করে নেব? বস্তুর আয়তন বার করতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব বার করতে হবে। ধরে নিচ্ছি সেটা সিগমা। সিগমাটাকে কি করলাম? বস্তুর ঘনত্ব ধরলাম। তাহলে আয়তন কি হবে? আয়তন হবে ভর ডিভাইডেড বাই ঘনত্ব, কারণ ঘনত্ব হয় ভর ডিভাইডেড বাই আয়তন, সেই হিসাবে। আচ্ছা, দেওয়া কি আছে চলো 21 নম্বরটায় দেওয়া আছে 6 কেজি ওর ভরটা হয়ে গেল 6 কেজি, ডান। তারপরে দিয়েছে যে উচ্চতাটাও কভার করেছে সেটা 4-1 মানে 3 মিটার। আচ্ছা, এটাও এসআইতে আছে। এবং পাথরের যে আপেক্ষিক গুরুত্ব দিয়েছে, পাথরের আপেক্ষিক গুরুত্ব, এইটা ভীষণ কাজে লাগবে 2। আর জলের যে ঘনত্ব দিয়েছে, জলের ঘনত্ব মানে হচ্ছে রো, সেটা যদিও না দেওয়া থাকলেও জানা জিনিস, সেটা হচ্ছে 10⁻³ কেজি পার মিটার কিউব, মানে 1000 মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। সব এসআইতে দেওয়া আছে, অসুবিধা হওয়ার কথা নয়। এই আপেক্ষিক গুরুত্বটাকে কাজে লাগাতে হবে। তাহলে ডেনসিটি অফ দ্যাট পাথর, তো হ্যাঁ পাথর, সেইটা আমাদেরকে বার করতে এখানে হেল্প করবে। সেটা কি করে বার করব? না, আমরা জানি যে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব মানে হয় ওর ঘনত্ব, দ্যাট ইজ সিগমা, ডিভাইডেড বাই জলের ঘনত্ব, দ্যাট ইজ রো। আপেক্ষিক গুরুত্ব দিয়েছে 2, সিগমাটা হয়ে যাবে জানি না, রোটা কত? 10⁻³, ফলে সিগমা হয়ে যাবে আমাদের কাছে 2000 কেজি পার মিটার কিউব, 2000 কেজি পার মিটার কিউব। অবভিয়াসলি বস্তুর ঘনত্ব বেশি যে তরলে ডোবাচ্ছি তার চেয়ে, তবেই না বস্তুটা ডুবছে, নাহলে তো ভেসে যেত। বোঝা যাচ্ছে? সব 2-2 4 হচ্ছে। আচ্ছা, এবার আমরা তো পেয়ে গেলাম সিগমা। তাহলে এখানে মাস কত? 6, সিগমা কত? 2000। ঠিক আছে, এখানে করে আমি ছেড়ে দিচ্ছি, 2×3=6 ডিভাইডেড বাই 1000। এটা গেল বস্তুর আয়তন। ফলে ভি রো জি বাউন্স ফোর্স কতটা হলো? বাউন্স ফোর্স হলো ভি মানে হচ্ছে 3/1000 গুণিত রো মানে হচ্ছে এর জলের ঘনত্ব, দ্যাট ইজ 1000, গুণিত জি, আমি 10 ধরে কাজ করছি, এটা কেটে গেল, পড়ে থাকলো 30 নিউটন। 30 নিউটন বল ওর ওপর দিকে কাজ করছে, এবং যে ওয়েট আছে mg সেটা কাজ করছে নিচের দিকে। মাস কত? 6, জিটাকে 10 ধরেছি, ফলে 60। আগেই বলেছিলাম ওয়েটটা বেশি আছে। বোঝা গেছে?
তাহলে এই দুটোর যে লব্ধি বল, এই দুটোর যে লব্ধি বলটা কোন দিকে হবে? লব্ধি বলের ডিরেকশন হবে নিচের দিকে, অর্থাৎ ডাউনওয়ার্ড। তাহলে 60 মাইনাস 30 দ্যাট ইজ 30 নিউটন লব্ধি বল কাজ করবে, বাট নিচের দিকে। লব্ধি বলটা কাজ করবে নিচের দিকে। আমি তুলেছি কোন দিকে, সরণ কোন দিকে, সেটা হচ্ছে ওপর দিকে। 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 মিটার। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? আচ্ছা বেশ। এরপর যদি আমি বলি কৃতকার্য কত, কৃতকার্য তোমরা করবে মাইনাস এফএস। কেন? কারণ সরণ যেদিকে লব্ধি বল তার উল্টো দিকে। যদিও মাইনাসটাকে ইগনোর আমরা করতে পারি কারণ এটা নেগেটিভ ওয়ার্ক ডান, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিস, এই যে ডিটেলসের জিনিসগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি, সেটা কিন্তু তোমরা জানতে হবে। যদি তোমরা লম্বা রেসের ঘোড়া হতে চাইছো এবং ফিজিক্সে একটা ঠিকমতো গ্রিপ আনতে চাইছো, তাহলে এটা কিন্তু জানতে হবে এটা নেগেটিভ ওয়ার্ক ডান, বি কেয়ারফুল। ফলে মাইনাস এফ কত 30, এস কত 3 মানে হচ্ছে মাইনাস 90 জুল, মাইনাস 90 জুল। উত্তরটা মেলেনি কারণ প্রত্যেকটা জি কে 9.8 ধরতে হবে, তো এরা কোথাও 10 ধরছে, কোথাও 9.8 ধরছে, ফলে আমি 10 ধরে জিনিসটা দেখিয়ে দিলাম। তোমরা চাইলে জিটাকে 9.8 ধরতে পারো, উত্তর 100% মিলবে। আমি জাস্ট 10 ধরে কাজ করে নিলাম। ওকে, বোঝা গেছে সমস্ত জিনিসটা? এতটা হবে তোমাদের ওয়ার্ক ডান। 90 জুল বা এটা ধরলে 88.2 জুল হবে তোমাদের অ্যান্সারটা। জাস্ট এইটুকু জিনিসটা, কথাটা বোঝা গেছে? জিটাকে 9.8 ধরবে, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, বোঝা গেছে? এবার এইটা কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। উত্তর মেলানোর খাতিরে আমরা পজিটিভ ধরে নিই, সাইনটাকে ইগনোর করি, কিন্তু জিনিসটার ভেতরে যে ফিজিক্সটা আছে, লজিকটা আছে, সেটা কিন্তু বুঝতে হবে। 21 নম্বরের প্রশ্ন আমাদের কমপ্লিট। এরপরে যেটা থাকছে সেটা 22 নম্বরের প্রশ্ন। সেটা একটা গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক একটা দিয়েছে। গতিশক্তি ভরবেগের সম্পর্কওয়ালা ম্যাথ তো আমরা এর আগেও করেছি। p²/2m = কাইনেটিক এনার্জি। এই জিনিসটাকে বা এই সূত্রটাকে কাজে লাগিয়ে ম্যাথটা আমাদেরকে করতে হবে। 22 নম্বরের প্রশ্ন দিকে আমরা চলে যাই। 22 নম্বরের প্রশ্ন কি দিয়েছে? m আর 2m ভরের দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান। আচ্ছা, আমরা জানি p²/2m সেটা হয় কাইনেটিক এনার্জি, এখন p টা বলছে কনস্ট্যান্ট, ফলে আমরা অনায়াসে বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ রেসিপ্রোকাল, মানে সমানুপাতি উইথ কার সাথে সমানুপাতি না মাসের অনন্যকের সাথে সমানুপাতি। কি জানতে চাইছে আমাদের কাছে না এদের গতিশক্তির অনুপাত কত। তাহলে গতিশক্তি অফ 2 নাম্বার পার্টিকেল ডিভাইডেড বাই গতিশক্তি অফ 1 নাম্বার পার্টিকেল হবে m2/m1, হবে না সরি m1/m2, কারণ এটা উল্টো না, রেসিপ্রোকাল আছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল আছে, ব্যস্তানুপাত আছে। ওকে, তাহলে প্রথম মাস m, দ্বিতীয় মাস 2m, কেটে কুটে 1:2, 1:2, কিন্তু এটা উল্টো কেন দেখাচ্ছে? যে এত রৈখিক ভরবেগ বস্তুর রৈখিক ভরবেগ সমান, রৈখিক ভরবেগটা সমান, হ্যাঁ পিটা সমান শব্দ ঠিকই করলাম, পিটা সমান এদের গতিশক্তির অনুপাত কত? p²/2m = কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে 1/m, 1/m মানে হচ্ছে m/2m। আচ্ছা, এটা 2 নিছি না? ও আচ্ছা, তাহলে আমাকে কাইনেটিক এনার্জি 1 টাকে ফার্স্টে নিতে হবে। কাইনেটিক এনার্জি 1 ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি 2। আচ্ছা, তাহলে এটা উল্টে যাবে 2:1। কারণ 1 টাকে আগে নিতে হবে, 2 টাকে পরে নিতে হবে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু। ওকে, তাহলে 2:1 ও হয়ে গেল। আচ্ছা, 23 নম্বরের প্রশ্ন দিকে এগিয়ে যায়। 23 নম্বরের প্রশ্ন আমাদের দিয়েছে 100 মিটার উচ্চতায় থাকা 1 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে নিচে পড়ে ভূমি স্পর্শ করার আগে তার গতিশক্তি কত? তার গতিশক্তি কত হবে? যে পরিমাণ কাইনেটিক এনার্জি, সরি সেই পরিমাণ কাইনেটিক এনার্জি হবে যে পরিমাণ কাইনেটিক এনার্জি ও সরি পটেনশিয়াল এনার্জি ও লস করবে। তাহলে লস কত করবে? ডিউ টু 100 মিটার নিচে নামতে গেলে। তাহলে m কত? মাস হচ্ছে 1 ইনটু g কত? 10 ধরলাম, h কত? 100, h কত? 100। তাহলে হয়ে গেল আমাদের এখানে 1000, হয়ে গেল এখানে 1000 জুল, 1000 জুল। এটা একটা ফ্ল্যাট কোশ্চেন ছিল, যাই হোক এইচএস ওল্ড সিলেবাসে পড়েছে 2007। আচ্ছা, 24 নম্বর ম্যাথের দিকে চলে যায়। 24 নম্বরের ম্যাথ 1.25 মিটার দীর্ঘ একটি সুতোর সাহায্যে একটি বস্তুকে ঝোলানো আছে, বস্তুটিকে 7√2 অনুভূমিক বেগ দেওয়া হলে আচ্ছা সেটি উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরে আসে, সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ কত? সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ কত? চলো বার করা যাবে। এটা এনার্জি কনজারভেশন ল কাজে লাগবে, ঠিক আছে, একটু জায়গা লাগবে, ফলে আমি এটা মুছে দিলাম। 24 নম্বরের প্রশ্ন, 24 নম্বরের প্রশ্ন। আচ্ছা আচ্ছা, এমনি একটা ব্যাপার। ওকে, এইটাকে এইভাবে তুলে এই সব জায়গাতে আমরা এনেছি, ফলে এইখানে ওর বেগটা কত হবে? আচ্ছা, এইখানে আমি একটা বেগ দিয়ে ছেড়েছি, সেটা হয়ে গেল 7√2, তাই তো? 7√2 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগ দিয়ে আমরা ছেড়েছি, আর লেন্থটা হচ্ছে 1.25 মিটার, ঠিক আছে।
হ্যাঁ সমস্ত কিছু, আর তো কিছু দেওয়া নেই। আচ্ছা তাহলে এইখানে কাইনেটিক এনার্জি কত, একটা কাইনেটিক এনার্জি দিয়ে ছেড়েছি অবভিয়াসলি, তাহলে এখানে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ইন্টু 7√2 তার স্কোয়ার। ওকে আচ্ছা এখানে পোটেনশিয়াল এনার্জি কত, এখানে পোটেনশিয়াল এনার্জি 0 ধরে চলছি, যে এইটা হচ্ছে সারফেস গ্রাউন্ড, এই সারফেস গ্রাউন্ড থেকে ওকে উপরে উঠতে হয়েছে, ফলে এই জায়গাতে কাইনেটিক এনার্জি কত হবে, এই জায়গাতে কাইনেটিক এনার্জি হাফ এম ইউ তার স্কোয়ার, জানি না ইউকে ইউই ধরলাম, এবং এখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে mgh, m গুণিত g গুণিত h মানে হচ্ছে এই হাইটটা উঠেছে, এই হাইটটা কত 1.25 ওকে ওকে তাহলে এখানকার টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু এখানকার টোটাল এনার্জি, তাহলে শর্ত অনুসারে বলতে পারি আমরা সেটা হচ্ছে এখানকার টোটাল এনার্জি কত হবে, এটা তো 0, ফলে হাফ ইন্টু এম ইন্টু এটা 49 গুণিত 2 ইজ ইকুয়াল টু দাঁড়াবে এখানে হাফ গুণিত এম গুণিত ইউ স্কোয়ার প্লাস এম গুণিত জি গুণিত 1.25 এম গুলো কেটে যাবে সব দিক থেকে, আর যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 49 ইন্টু 2 দ্যাট ইজ 98, এটা যদি 2 দিয়ে গুণ করি অনলি ইউ স্কোয়ার, এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে প্লাস 2 ইন্টু জি ইন্টু 1.25 ইন্টু 2 দ্যাট ইজ আড়াই 2.5 গুণিত জি, এবার জিটাকে কিছু দিয়েছে, ভ্যালু দিয়েছে 24টাতে, জি এর কোনো ভ্যালু দেয়নি, তাহলে আমরা কত ধরবো, 10 ধরবো, 10 ধরি না হয়, তাহলে 10 ধরলে এটা 25 হয়ে যাবে, ফলে ইউ স্কোয়ার দাঁড়িয়ে যাবে 98 মাইনাস 25, এটা 3 এটা 7 রুট ওভার 73, আর যদি 9.8 ধরতাম, আচ্ছা আরেকবার দেখি, এটা তো অ্যান্সার তো 7 আছে, তাহলে 7 তো কাছাকাছি আসছে না, ফলে 1.25 মিটার দীর্ঘ একটি সুতোর সাহায্যে একটি বস্তুকে ঝোলানো আছে, বস্তুকে এত অনুভূমিক বেগ দেওয়া হলে সেটি উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরে আসে, উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরে আসে, মানে টোটাল রোটেশন করবে, ঠিক আছে, টোটাল রোটেশন মানে এই সব জায়গাতে বলেছে, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ বিন্দু মানে এই সব জায়গাতে টোটাল, আমি তো অর্ধেক বিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে, অর্ধেক বিন্দু নেওয়া হয়ে গেছে, এটা টোটালটাই ঘুরে আসবে, ঠিক আছে, ছবিটা একটু আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এরকম একটা জিনিস, এখান থেকে একটা বব গিয়ে এভাবে ঝোলা হয়েছে এবং সে এরকম সার্কেল পথে যাবে, ঠিক আছে, এই সব জায়গাতে আমাকে বার করতে বলেছে, এখানে আবার কাইনেটিক এনার্জি আমাকে ধরে নিতে হবে দ্যাট ইজ হাফ এম ইউ স্কোয়ার, আর এখানে পোটেনশিয়াল এনার্জি হবে এম ইন্টু জি ইন্টু এইচটা কত 1.25, এটা তো 1.25 হবে না, রেডিয়াস বরাবর, রেডিয়াস বলো বা তুমি বলতে পারো যে সুতোর দৈর্ঘ্যটা দ্যাট ইজ 2 ইন্টু 1.25, ওকে ডান। এখানে কাইনেটিক এনার্জি কত, এখানে কাইনেটিক হচ্ছে ওই যে বললাম হাফ ইন্টু এম ইন্টু জি মানে হচ্ছে 7√2 তার স্কোয়ার, এখানে পোটেনশিয়াল এনার্জি কত নেই 0, এখানে পোটেনশিয়াল এনার্জি কত নেই 0, আচ্ছা তাহলে এই দুটোর যোগফল অবশ্যই হবে এই দুটোর যোগফলের সাথে সমান, আচ্ছা তাহলে হাফ ইন্টু এম ইন্টু এটা কি বলেছিলাম 49 গুণিত 2 মানে 98, ডাইরেক্ট আমি বসিয়ে দিচ্ছি 98 ইজিক্যাল টু, এখানে পোটেনশিয়াল এনার্জিটা আগে লিখছি m গুণিত জি, জি কে 10 ধরলাম, আর এটা হচ্ছে 2.5, ওকে প্লাস এখানে হাফ এম ইউ তার স্কোয়ার, এম গুলো কাটবো আর 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে 98, 2 দিয়ে গুণ করলে এটা কেটে গেল 25, তাহলে 25 দুগুণে 50 প্লাস 2 দিয়ে গুণ করলে অনলি ইউ স্কোয়ার, ফলে ইউ স্কোয়ার দাঁড়িয়ে যাচ্ছে আমাদের কাছে 98 মাইনাস 50 দ্যাট উড বি এটা 8, আর এখানে হচ্ছে 3 38, তাই না, তাহলে রুট ওভার 38, সেটা তো 49 এর কাছাকাছি যায় না, 9.8 ধরলে কাজে দিত, জিটাকে 9.8 ধরলে কাজে দিত, এটাতে যদি আমি 9.8 ধরি, দেখা যাক এটাকে যদি 9.8 ধরি, ওকে দেখা যাক ক্যালকুলেটর কই, এই তো ক্যালকুলেটর, 9.8 ইন্টু 2.5, 9.8 ইন্টু 2.5 ইন্টু আবার 2, ওকে দ্যাট ইজ 49, এখানে তো 49 আসছে, হ্যাঁ এটা 49, তাহলে 98 থেকে 49 বাদ দিলে আবার 49 এবং সেটাকে ইউ ধরলে রুট ওভার 49 দ্যাট ইজ 7, হ্যাঁ এইটা ঠিক আছে, মিটার পার সেকেন্ড, এবার ঠিক আছে, ওটা 10 ধরা যাবে না, 9.8 ধরতে হবে, ঠিক আছে, তুমি যদি 10 ধরেও থাকো এবং যদি এমনি তোমার অ্যান্সার বার হয় তো দুশ্চিন্তামূলক কোনো কারণ নেই, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, তুমি জাস্ট লিখে দেবে যে তুমি জিটাকে এটা ধরেছো, তাই যতক্ষণ না পর্যন্ত না বলে দেওয়া থাকে ততক্ষণ না পর্যন্ত 9.8 ধরে চলাটাই বেটার আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, যে কোনো নিউমেরিক্যাল বই তুমি যদি দেখো তো 9.8 মোটামুটি ধরে, 10টা ধরি ক্যালকুলেশনের ইজির জন্য, যাই হোক 500 গ্রাম ভরের একটি 25 নম্বর 500 গ্রাম ভরের একটি পাথরকে সুতোর এক প্রান্তে বাঁধা হলো উল্লম্ব পথে 200 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তপথে 4 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হলে পাথরটি সর্বোচ্চ সর্বনিম্ন অবস্থানে সুতোর টান নির্ণয় করো, তাহলে আবার সেই ছবিটা এরকমই দাঁড়াবে, ছবিটা এমনি দাঁড়াবে, ঠিক মোটামুটি এমনি, ঠিক এই জায়গাতে গিয়ে পরে
তার সর্বোচ্চ অবস্থান, এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন অবস্থানে আমরা দেখতে পাচ্ছি টান এদিকে কাজ করবে, এদিকে এমজি কাজ করবে, আর সর্বোচ্চ অবস্থানে টানও এদিকে কাজ করবে এবং এমজিটাও এদিকে কাজ করবে। ফলে ফলে এই অবস্থানটার নাম দিলাম এ, এই অবস্থানটার নাম দিলাম বি। এটা সর্বনিম্ন অবস্থান, এটা সর্বোচ্চ অবস্থান। প্রথম কাজটা করতে হবে, সর্বোচ্চ অবস্থানে আমাদেরকে বেগটা বার করতে হবে। তাহলে এখানে যদি আমি পোটেনশিয়াল এনার্জি বলি, পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি একটা বেগ দিয়ে ছেড়েছি, ফলে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার, মানে হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার হয়ে গেল 16। এখানে যদি আমি পোটেনশিয়াল এনার্জি দেখি, এখানে পোটেনশিয়াল এনার্জি হবে এম জি ইন্টু ওই যে ব্যাসটা যেটা আছে, ব্যাস যেটা আছে, ব্যাস তো অলরেডি দিয়ে দিয়েছে 200 সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটার যদি ব্যাস হয় তার মানে হচ্ছে 200 মিটার, সরি 2 মিটার। ফলে m ইন্টু জি ইন্টু 2 মানে 2mg অ্যাকচুয়ালি হলো। আর এখানে কাইনেটিক এনার্জি কত, বেগটা জানি না, ফলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার রেখে দিলাম। এখন এটার মোট শক্তি এটার মোট শক্তি তো ইকুয়াল হতেই হবে। ফলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এম ইন্টু 16 ইজিক্যাল টু দাঁড়াবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার প্লাস m ইন্টু জি গুণিত 2। এবার আবার 2 দিয়ে গুণ করব, m কেটে দেবো, 2 দিয়ে গুণ করব, m কেটে দেবো, এখানে 16 থাকলো, এখানে ভি স্কোয়ার থাকলো, এখানে 2 দিয়ে গুণ করলে 4g মানে 4 গুণিত 9.8, এটা প্লাস হবে। ঠিক, তাহলে আমাদের কাছে চলে এলো যেটা, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু 40 36 40 16 16 16 4 মানে 20 আর 20 24 আসতো, ঠিক আছে, দরকার নেই। তাহলে এখানে যেটা হবে ভি স্কোয়ার ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার দাঁড়াচ্ছে, কিছু ভুল করলাম কি, 16 থেকে এটাকে বের করবো, তাহলে তো বড় হয়ে যাচ্ছে যে। এখানে পোটেনশিয়াল এনার্জিটা পজিটিভ আছে, পোটেনশিয়াল এনার্জিটা পজিটিভ আছে, mg গুণিত 2, mg গুণিত 2 500 গ্রাম ভর। মাসটা নিলেও হতো, মাসটা পরবর্তীকালে কাজে লাগবে, যখন আমাদের অভিকেন্দ্র বলের মানটা বার করবো তখন না হয় সুতোর টানটাতে কাজে লাগবে, কিন্তু সেইটা না। এখানে যদি আমি এক কাজ করি, ও 4 মিটার পার সেকেন্ড তো বেগটা দিয়ে দিয়েছে, 4 মিটার পার সেকেন্ড, এখানেও তো বেগটা 4 মিটার পার সেকেন্ড, কেন আমি বার করতে যাচ্ছি, এখানেও যে বেগটা দাঁড়াবে এইদিকে সেটা তো 4 মিটার পার সেকেন্ড রে বাবা। তাহলে আমার বেগ বার করে লাভটাই কি আছে, একই বেগেই তো ঘুরছে, সমবেগেই তো ঘুরছে, ঠিক আছে, সমবেগেই তো ঘুরছে, ঠিক আছে। আরেকটা এর পিছনে ট্রিক আছে, বলছি পরে সেটা। আচ্ছা, সর্বনিম্ন অবস্থানে এ বিন্দুতে টানটা কত হবে, এ বিন্দুর গল্পটা করছি। নেট লব্ধি মানে নেট বা লব্ধি কেন্দ্র বরাবর বল কত, দ্যাট ইজ টি মাইনাস এমজি, টি মাইনাস এমজি, আর সেটা তার মধ্যে অভিকেন্দ্র বলের মানের যোগান দেবে এমভি স্কোয়ার বাই আর। ফলে এ বিন্দুতে টান হয়ে যাবে এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি, প্লাস এমজি। চলো এটার মান বার করে নিই আমরা। আচ্ছা, মাস কত দিয়েছে, মাস দিয়েছে 500 গ্রাম, 500 গ্রাম মানে হাফ কিলো, হাফ কেজি, ওকে ডান। তাহলে এখানে হাফ আসবে গুণিত ভি স্কোয়ার মানে 4 স্কোয়ার 16 ডিভাইডেড বাই আর, আর রেডিয়াসটা কত 2 মিটার হচ্ছে ব্যাস, ফলে ব্যাসার্ধ হবে 1 প্লাস এম কত আবার হাফ, জি কত 9.8, জি কত 9.8। তাহলে আমাদের কাছে যেটা দাঁড়ালো, এটা দাঁড়ালো 8 আর এটা দাঁড়ালো 4.9, ফলে 12.9 নিউটন, এটা হবে সর্বনিম্ন অবস্থানে টান। আর সর্বোচ্চ অবস্থানে বি পয়েন্টটা দাঁড়াবে, সেটা হচ্ছে টি প্লাস এমজি, টি প্লাস এমজি, এই পরিমাণ লব্ধি বল কেন্দ্রাভিমুখী আছে, ফলে এমভি স্কোয়ার বাই আর হবে এটার মান, ফলে টান দাঁড়াবে এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, বাকি কি সব সেম আছে, ইয়েস বাকি সব সেম আছে। তাহলে 8 থেকে 4.9 বাদ দেবো, তাহলে আমাদের কাছে পড়ে থাকবে 1, আর এটা 4 গুণ 5 3, ফলে 3.1 নিউটন, 3.1 নিউটন একটা, আর আরেকটা হচ্ছে 12.9 নিউটন। হ্যাঁ, দুটো ম্যাচ করেছে। এখন গল্পটা দাঁড়াচ্ছে যে তোমরা কি জানো যে এই বিন্দুতে যে ক্রিটিক্যাল ভেলোসিটি থাকে বা যে বেগের জন্য ও এই টোটাল সার্কেলটা কমপ্লিট করবে, ওর এখানে ন্যূনতম বেগ থাকা দরকার রুট জি আর। আচ্ছা দেখি তো আছে কি না, জিটাকে মোটামুটি 10 ধরলাম, আরটা আছে 1 মানে হচ্ছে রুট ওভার 10, সেটা মোটামুটি 3 থেকে 4 এর মধ্যে থাকে, 3 থেকে 4 এর মধ্যে থাকে, বাট ওর বেগ এখানেও 4 মিটার পার সেকেন্ড, ফলে অনায়াসে ও কিন্তু উল্লম্ব পথের বৃত্তপথের যে টোটাল যে সার্কেলটা আছে অনায়াসে কমপ্লিট করে নিতে পারবে, অসুবিধে কিছু নেই, অসুবিধে কিছু নেই। তবেই না অঙ্কটা দিয়েছে, এটা কিন্তু একটু ক্রস চেক করিয়ে দিলাম, ঠিক আছে। এখানেও বেগটা 4 হতেই হবে, আমি এখানে বেগটা বার করতে চাচ্ছিলাম, এখানে বেগটা 4 হতেই হবে, তাহলে টোটাল সার্কেলটা কমপ্লিটই করতে পারতো না। আই হোপ জিনিসটা বোঝা গেছে, এখানে ক্রিটিক্যাল ভেলোসিটি থাকে রুট জি আর, ওকে। যাই হোক, এইভাবে আমাদের জিনিসটা বার হলো। 26 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই, 26 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই, কি বলেছে চলো দেখা যাক, ঠিক, চলো 26 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। বলছে একটি শিশু 0.1 কেজি ভরের একটি পাথরখণ্ডকে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের এক প্রান্ত বেঁধে উল্লম্ব বৃত্তাকার, আবার উল্লম্ব বৃত্তাকারের কোশ্চেন দিচ্ছে, বৃত্তাকার পথের সর্বনিম্ন বিন্দুতে বেগ যদি 3 মিটার পার সেকেন্ড হয়,
তাহলে ওই বিন্দুতে তারের টান কত, ওই বিন্দুতে মানে সর্বনিম্ন বিন্দুতেই জানতে চেয়েছে তারের টান কত। তাহলে সর্বনিম্ন বিন্দুতে আমি যদি ছবিটা আর না আঁকি, চলো এঁকে দিলাম, ঠিক আছে। সর্বনিম্ন বিন্দুতে যদি আমি দেখি, সেটা হচ্ছে টান এদিকে কাজ করে, এমজি এদিকে কাজ করে, ফলে এমজি টি মাইনাস এমজি হবে এম ভি স্কোয়ার বাই আর এর সাথে, এবং টানটা এখানে হবে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি তার সাথে। ওকে, এম দিয়েছে, মাস দিয়েছে ইয়েস 0.5 কেজি, 0.5 কেজি। বেগ দিয়েছে, বেগ দিয়েছে 3, বেগ দিয়েছে 3 মানে 3 স্কয়ার নয়, ডিভাইডেড বাই রেডিয়াস দিয়েছে, ব্যাস না ব্যাসার্ধ দিয়েছে এত মিটার দৈর্ঘ্যের একটি তার, হ্যাঁ তাহলে 40 সেন্টিমিটার ব্যাস দিয়েছে মানে 0.4। ওকে ডান, প্লাস এম আবার 0.5, আবার জিটা হয়ে গেল 9.8। ওকে, তাহলে এখানে দশমিক উঠালাম, এখানে দশমিক উঠালাম, 9 5 45 ডিভাইডেড বাই 4 প্লাস এটা যদি গুণ করি 8 5 40, 4 9 5 45 49, দুটো শূন্য মানে 4.9, আর এটা যদি করি 4 11 44, 4 11 44, 1 10 4 2 8, 4 5 20 প্লাস 4.9, এন্ড এটা 5 9 2 11 হাত থাকলো 1 4 5 6, আর এখানে 1 16.15 নিউটন। হ্যাঁ ঠিকই আছে, উত্তরও ম্যাচ করে গেছে, অসুবিধা কিছু নেই। আই হোপ জিনিসটা বুঝতে পেরেছো, এটা ওই টাইপের একটা ম্যাথ দিল। ওকে চলো, লম্ব উল্লম্ব বৃত্তাকার পথের যে অঙ্কগুলো সেটা কিন্তু হলো, অনেকগুলোই দিয়েছে প্রশ্ন। ঠিক আছে, তারপরে 27 নাম্বার প্রশ্নের দিকে চলে যায়। 27 নাম্বার প্রশ্নের দিকে চলে যায়, সেটা হচ্ছে এম ভরের একটি বুলেট ইউ বেগে ক্যাপিটাল এম ভরের একটি কাঠের ব্লককে আঘাত করে ব্লকটির মধ্যে গেঁথে যায়। কাঠের ব্লকটি বাধাহীনভাবে চলতে সক্ষম হলে সংঘাতের ফলে গতিশক্তির যে হ্রাস সেটা এটা। আচ্ছা, প্রথমে হচ্ছে ছোট হাতের এম ভরের একটা বস্তু আছে, সেই বস্তুটা বুলেট আছে, বুলেট আছে, সেটা ইউ বেগে যাচ্ছে, এটা হচ্ছে বুলেট। এবার এখানে একটা তক্তা আছে, এখানে একটা তক্তা আছে যার মাস হচ্ছে এম, এবং আফটার কলিশন করার পর দুজন একসাথে একটা কোনো বেগ নিয়ে ক্যাপিটাল ভি ধরে নিচ্ছি, এম প্লাস এম এবারে হয়ে যাবে সংস্থাটার ভর, একসাথে চলতে লাগলো। ওকে, এটা আগে এটা পরে, ঠিক আছে। এখন যদি আমি বলি যে আমি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো, তাহলে আমাদের কাছে হয়ে যাবে সংঘাতের আগেই ভরবেগ কত, এম গুণিত ইউ প্লাস ক্যাপিটাল এম গুণিত 0, কারণ এটা স্থির আছে, হয়ে যাবে এম প্লাস এম গুণিত ক্যাপিটাল ভি, এম প্লাস এম গুণিত ক্যাপিটাল ভি। এখান থেকে আমাদের ক্যাপিটাল ভি এর মানটা বার করতে হবে, তবেই আমরা সংঘাতের পরের গতিশক্তিটা বার করতে পারবো। কারণ সংঘাতের পরে গতিশক্তিটা পেতে গেলে টোটাল সিস্টেমটার মাস জানা জরুরি, পেয়ে গেছি, কিন্তু বেগ আমরা জানি না, বেগটা বার করবো। সেই বেগটা আমরা ভি এখান থেকে বার করতে পারি যে ছোট হাতের এম ইউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে সংঘাতের এবার আমরা কাইনেটিক এনার্জি লাগাবো, কাইনেটিক এনার্জি যে মানটা বার করবো, ঠিক আছে। তাহলে সংঘাতের পূর্বে কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল সেটা হবে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার প্লাস 0, কারণ এর বেগে তো নেই বাবা, এর যদি আমি বেগ বলি দ্যাট ইজ ভি, ছোট হাতের ভি সেটাই তো 0, এর তো কোনো বেগ নেই। বেশ, এটা গেল সংঘাতের পূর্বে ভরবেগ, আর সরি গতিশক্তি। সংঘাতের পরে মানে কাইনেটিক এনার্জি ফাইনাল, that would be half into m না capital M plus small m into capital V তার স্কয়ার, capital V এটা তার স্কয়ার, that is m square u square divided by capital M plus small m তার স্কয়ার। এটা কেটে গেল, capital M plus small m নিচে পড়ে থাকলো। এবারে উত্তরটা দাঁড়াবে হাফ ইন্টু m square u square ডিভাইড, এই টাইপের একটা এমসিকিউ তো ছিল, ঠিক আছে, ডিভাইডেড বাই ক্যাপিটাল M plus small m। এটা হচ্ছে আফটার কলিশন কাইনেটিক এনার্জি। বোঝা গেছে, বিফোর কলিশন এটা ছিল, আফটার কলিশন এটা। তাহলে কাইনেটিক এনার্জির হ্রাস মানে ডেল্টা কাইনেটিক এনার্জি, দ্যাট উড বি কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। ওকে ডান। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল এটা দাঁড়াচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ওকে ডান। মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার। এটা যদি আমি লসাগু নিয়ে নিই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর বাইরে যদি আমি কি রাখি, হাফটাকে রেখে দিই, যদি রেখে দিই তাহলে সেটা আসবে এম স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এম স্মল এম। কাইনেটিক এনার্জির হ্রাস মানে কি, পরে কমে গেছে, প্রথমে বেশি ছিল, তাহলে এইটা নেগেটিভ হবে, এইটা নেগেটিভ এইটা পজিটিভ। আর হ্যাঁ, ইনইলাস্টিক কলিশন যেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে কাইনেটিক এনার্জি লোপ পায়, ফলে ফাইনালটা কম হবে, ইনিশিয়ালটা বেশি হবে। এইটা মাইনাস এইটা প্লাস, ফলে এইটা মাইনাস এলো, এটা প্লাস আসবে, প্লাস এটা আর প্লাস এম স্কোয়ার ইউ স্কোয়ার। ওকে 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 ওকে, একটা ইউ স্কোয়ার এখানে থাকবে, এর সাথে একটা ইউ স্কোয়ার থাকবে, কারণ ক্যাপিটাল এম স্মল এম ইউ স্কোয়ার, ক্যাপিটাল এম স্মল এম ইউ তার স্কোয়ার। ওকে, এটা কেটে গেল, ফলে আমাদের কাছে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে হাফ ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা দেখো দেখাতে বলেছে, তাই তো? এটা দেখাতে বলেছে, আমাদের প্রুফ হয়ে গেল।
27 নম্বরের প্রশ্নটা আমাদের কমপ্লিট। 28 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাই। আশা করছি তোমাদের মাইকের কোনো প্রবলেম হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, আর যদি হয়ে থাকে তাহলে মাইকের প্রবলেম যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমি করে নিয়েছি। মাইক আমি একটা কিনে ফেলেছি, একটা মাইক ছিল, সেই মাইকটা আমার না, আমার একজন দাদার, তার কাছ থেকে আমি ধার নিয়েছিলাম, কিন্তু সেই মাইকটা চলছে না। তোমরা দেখতে পেয়েছো অনেক ভিডিওতেই যে সেটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তার জন্য আমাকে, ঠিক আছে। যাই হোক, সেটা অনেকদিন সার্ভিস দিল, তোমাদের কাছে আওয়াজ পৌঁছে দিয়েছে, আমার আওয়াজ তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। এখন আমি নতুন একটা বড়লোক, অনেক বড়লোক, এখন নতুন একটা মাইক আমরা মানে আমি কিনছি, তো সেখানে ভালো সার্ভিস দেওয়ারই কথা, যদি না কপাল খারাপ থাকে। যাই হোক, 28 নাম্বার, একটি বস্তু চলতে 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 পায়ে ছোট্ট ছোট্ট পায়ে, না গান আছে না একটা, চলতে চলতে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন পৌঁছে যাব। আচ্ছা, এই বস্তুটি চলতে চলতে অন্য একটি স্থির বস্তু বি এর সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটালো যা, এবং তার ফলে এই বস্তুটি নিজে স্থির হলো। এই সংঘর্ষে যদি প্রারম্ভিক গতিশক্তির অর্ধেক নষ্ট হয় তবে সংঘর্ষ গুণাঙ্ক কত? বেশ বেশ বেশ, তাহলে প্রথমে এ বস্তু আছে, তার কিছু একটা বেগ আছে, তার ভরও দেয়নি। আচ্ছা, তাহলে আমি m1 ধরছি আর তার বেগটা হচ্ছে u1। বেশ, এবং বি বস্তু যার ভরটা হচ্ছে, এটা তো বি বস্তু, এটা বি বস্তু যার ভর হচ্ছে m2, তার বেগটা হচ্ছে u2, বাট সেটা 0। ওকে, চলতে শুরু করলো। এবং আফটার কলিশন যদি আমি বলি, আফটার কলিশন গল্পটা কি দাঁড়াচ্ছে? আফটার কলিশন এটা এটা তার বেগ হয়ে গেল 0, এবং এবং এ বস্তুটি নিচে স্থির হলো সবসময়। আচ্ছা, এবং বি বস্তুটা কিন্তু এগিয়ে গেল, বি বস্তুটা কিন্তু এগিয়ে গেল। প্রথমে এ বস্তুটা এগিয়ে যাচ্ছিল, এখন বি বস্তুটা এগিয়ে গেল। m2 তার মাস অবশ্যই আছে এবং তার একটা বেগ আছে। আচ্ছা, এটা u1 u2 ধরেছি, তাহলে এইগুলা কাজ করি, v1 আর v2 ধরছি, v1 আর v2 ধরছি। তাহলে LMCL অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লাগিয়ে পাই, that is m1 u1 plus 0 is equal to m2 v2 plus 0। ঠিক, এটা শূন্য, এটা শূন্য, ঠিক আছে। এখন আমাদের দরকার v2 কি হয়ে যাবে? v2 হয়ে যাবে m1 u1 divided by m2, অর্থাৎ ওই যে বি বেগটা থাকবে, সরি বি বস্তুটার যে বেগটা হবে সেটা এটা। এবার যদি কাইনেটিক এনার্জি আমরা করি, কাইনেটিক এনার্জি বিফোর কলিশন অর্থাৎ কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, তাই আই, সেটা হয়ে যাবে যে হাফ m1 u1 স্কয়ার, এর বেগ নেই ফলে গতি শক্তিও নেই। আচ্ছা, কাইনেটিক এনার্জি ফাইনাল, এফ, সেটা হবে হাফ ইনটু m2 v2 তার স্কয়ার, m2 v2 তার স্কয়ার, ঠিক আছে, কারণ এর কোনো বেগ নেই ফলে এর গতি শক্তিও কোনো নেই। এখন গল্পটা দাঁড়াচ্ছে যে কাইনেটিক এনার্জি কমেছে, অর্ধেক নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি কমবে, কাইনেটিক এনার্জি কমেছে এবং ফলে অর্ধেক নষ্ট হয়ে গেছে, তবে সংঘাত গুণাঙ্কের মান কত? সংঘাত গুণাঙ্কটা কি হবে আগে দেখো, ইটা কত হবে? কাছে আসার বেগ, সরি দূরে যাওয়ার বেগ, মানে আফটার কলিশন, ঠিক, সরি দূরে যাওয়ার বেগ ডিভাইডেড বাই কাছে আসার বেগ, দূরে যাওয়ার বেগটা কত? v2 - 0 ডিভাইডেড বাই এটা কত হয়? অ্যাকচুয়ালি দেখো সূত্রটা কি, v2 বা মাইনাস v1 ডিভাইডেড বাই u1 - u2, ফলে এখানে তো v1 টা 0, এখানে u2 টা 0, ফলে আমাদের কাছে এলো v2 বাই u1। এটা দাঁড়াবে আমাদের সংঘাত গুণাঙ্ক, তার মান বার করতে হবে, তাই তো, তার মান, সংঘাত গুণাঙ্কের মান বার করতে হবে। আচ্ছা, তাহলে এই মানটা আমাকে বার করতে হবে, এই মানটা আমি পাবো কোথা থেকে? আচ্ছা, এখানে একটা রিলেশন দিয়েছে, সেটা হচ্ছে যে ফাইনাল যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, এটা কি বলেছে? বলেছে এই সংঘর্ষে যদি প্রাথমিক গতিশক্তির অর্ধেকটা নষ্ট হয়ে গেল, তাহলে পড়ে কত আছে? ফাইনাল কাইনেটিক এনার্জি শুড বি ইনিশিয়াল কাইনেটিক এনার্জির আধা, অর্ধেক তো নষ্ট হয়ে গেছে, পড়ে কতটা আছে? ওর অর্ধেক পড়ে আছে। ফলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন ফাইন্ড আউট করতে পারবো যে হাফ m2 v2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ, আবার কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, দ্যাট ইজ আবার হাফ অফ m1 u1 তার স্কয়ার। এই গেল গল্পটা, একটা হাফ এমনি কেটে যাবে, বেশ। ফলে আমাদের দরকার v2 বাই u1, দেখো এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে দেখো তো v2 বাই u1 সেটা হয় m1 বাই m2, এটা এখান থেকে পাচ্ছি m1 বাই m2।
ওকে, তাহলে এইটা যদি আমি বলি এখন, যে চলো তো v2/u1 বার করো, তাহলে v2/u1 তো স্যার বার করতে পারবো না, বাট v2² স্কয়ার বার করতে পারবো। v2²/u1² সেটা দাঁড়াচ্ছে হাফ ওই পাশে অ্যাজ ইট ইজ যা ছিল m1/m1/m2 ঠিক। তাহলে এটাকে যদি স্কয়ার করি আমি, যে v2 তার স্কয়ার ডিভাইডেড বাই u1 তার স্কয়ার, সেটা হচ্ছে m1/m2, না তাতে কিছু কাজ হবে না, তাতে কিছু কাজ হবে না, আমাদের দরকার v2/u1। তাহলে v2/u1টা কি করে পাবো? গতিবেগ তো দেওয়া নেই। আচ্ছা, এক কাজ করা যেতে পারে, এটা এখানে রেখে দাও, মান বার হবে। ঠিক আছে, আমি একটু মুছে দিচ্ছি ছবিটা একটু মুছে দিচ্ছি, তাহলে আমাদের এখান থেকে সুবিধা হবে। এটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো এক কাজ করো, v2/u1 একবার নাও, আরেকবার v2/u1 আরেকবার নাও, তাহলে তো স্কয়ার হয়ে যাবে। সেটা পেয়েছি হাফ ইন্টু m1/m2, ডান। এবারে u1 সেটা m1/m2, সেটা নাকি m1/m2, ওকে, গুণিত v2/u1 ইজ ইকুয়াল টু হাফ অফ m1/m2, এটা কেটে গেল, ঠিক কেটে গেল। তাহলে v2/u1 এর মান কত এলো? হাফ। আর v2/u1টাই কি e, এবং সেটার মান হচ্ছে হাফ, মানে 0.5। অ্যান্সার কমপ্লিট। কত সুন্দর একটা ম্যাথ দিয়েছে, এটা ভীষণ মিষ্টি একটা অঙ্ক এবং কনসেপচুয়াল অঙ্ক। সমস্ত কিছু এখানে কিন্তু তোমাকে জানতে হলো। ভিডিও রেকর্ডেড হচ্ছে, হচ্ছে, আধ ঘন্টা হয়ে গেছে কমপ্লিট। আর আমাদের অঙ্ক হয়ে গেল 21 থেকে 28 পর্যন্ত 8খানা অঙ্ক আমাদের হয়ে গেল কমপ্লিট। আমাদের টার্গেট কত? 21টা। ফলে আরও 3 গুণ সময় বা ওইরকম 1.5 ঘন্টার মতো লাগবে আর কি, আধা ঘন্টা হয়েছে। চলো নেক্সট 29 নম্বরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 29 নম্বরের প্রশ্ন কি বলেছে? 29 নম্বর প্রশ্নটা বলছে, একটি গোলক খানিকটা উচ্চতা থেকে একটি স্থির অনুভূমিক তলের ওপর পড়লো এবং সেখানে প্রতিক্ষেপের পর আবার 1 সেকেন্ড পরে ওই তলে এসে পৌঁছালো। সংঘর্ষ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে প্রথমে কত উচ্চতা থেকেও পড়েছিল। দেখো এই টাইপের অঙ্ক, মানে এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার, এটা একটা থিওরি আছে, সেটা পড়লে তবে বুঝতে পারবে। এই যদি ইউ বেগে নেমেছে, ঠিক, দেন এখানে এলো, এখানে এসে আবার তো কিছু দূর ওঠে, দেন আবার নামে। এই যে আবার ওঠে, এইটাতে কিন্তু ওর বেগ হয়ে যায় ই গুণিত ইউ, এটা হয়ে যায় ওর অন্তিম বেগ প্রথম কলিশনের পর। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের দরকার হবে, তবে আমরা ইউ পাবো, তবে আমরা √2 ইন্টু জি ইন্টু এইচ, মানে হচ্ছে ইউ এখান থেকে, বা এইচটা আমাদের দরকার, যেহেতু এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, এই সূত্র কাজে লাগিয়ে এইচটা পেয়ে যাবো। তাহলে আমাদের এই ভিটা দরকার। দেখো একটা জিনিস দেখো, প্রথমবার প্রতিক্ষেপের পর ওর এখান থেকে উঠে আবার নামতে সময় কতটা লেগেছে? সময় লেগেছে 1 সেকেন্ড। তাহলে অর্ধেক যাত্রা যেতে জাস্ট এখান থেকে নামলো, কত নেমে পড়ে, কত বেগ নেমে পড়ে হচ্ছে ভি সমান হচ্ছে ই গুণিত ইউ, ঠিক। এবং এই জায়গাতে বেগটা কত? এই জায়গাতে বেগটা হয়ে গেল, কি যে লিখবো, কত আর ইউ আর ভি লিখবো, এখানে বেগ লিখে দিচ্ছি, এখানে বেগটা কিন্তু 0। তাহলে হাফ মোশন আমরা এখানে কনসিডার করব। এটা যেতে কত সময় লাগবে? হাফ সেকেন্ড। উঠতে হাফ সেকেন্ড, নামতে হাফ সেকেন্ড, কারণ এগুলো সিমেট্রি মেনটেন করে। তোমরা পাশে দেখেছো, তোমরা উল্লম্ব গতিতে দেখেছো, বেশ। তাহলে আমরা যদি এখানে বলি অন্তিম বেগটা 0, এই কেসের ক্ষেত্রে আফটার ওয়ান কলিশন, একটা কলিশনের পরে, আফটার ফার্স্ট কলিশনের পরে আমি গল্পটা করছি, ঠিক। সেখানকার যে অন্তিম বেগ সেটা 0, প্রাথমিক বেগ সেটা কত হয়ে যাবে? ই গুণিত ইউ, সেটা এখানকার প্রাথমিক মানেই ভিটা। ওকে, ডান। আমরা ভি দিয়ে না হয় নাম দিচ্ছি, ঠিক। তাহলে এখানে সময়টা কতটা লেগেছে? সময় লেগেছে হাফ সেকেন্ড। এখানে ত্বরণটা কত বা মন্দনটা কত? a ইকুয়াল টু -g। এই জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করব, দেন আমরা ভি ফাইন্ড আউট করব, যাতে আমরা ইউটা পাই। আচ্ছা, তাহলে অন্তিম বেগ 0 মাইনাস প্রাথমিক বেগ কত? ই গুণিত ইউ ডিভাইডেড বাই সময় কত? হাফ ইকুয়াল টু -g। আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার এটাকে যদি একটু সলভ করি, তাহলে ই গুণিত ইউ ডিভাইডেড বাই হাফ, মানে 2টা এই পাশে এলো, দ্যাট ইজ g। তাহলে আমাদের কাছে ইউ চলে এলো g/2e। আচ্ছা, জিটাকে আমি জি এখন রাখছি, আর 2 গুণিত ই কত দিয়েছে? সংঘাত গুণাঙ্ক কত দিয়েছে? সংঘাত গুণাঙ্ক দিয়েছে 1/4। ফলে 2 2 4 হয়ে গেল এটা 2g বেগে, কিন্তু এই ইউটার মান গেল 2g। তাহলে এখান থেকে আমরা অনায়াসে পেয়ে যাব 4g² ডিভাইডেড বাই 2g। তাহলে এটা দাঁড়াবে 2g, and that is 2 into g মানে কত? 9.8, আর সেটা দাঁড়াবে 19.6
মিটার, 19.6 মিটার। এতটা ইজি ছিল ম্যাথটা। ঠিক, কনসেপ্ট জানাটা অনেক বেশি জরুরি, আর তুমি যদি এটা না জানো তাহলে হবে না। অর্থাৎ এর পিছনে থাকা যে থিওরিটা আছে সেটা জানাটা অনেক বেশি জরুরি, নাহলে ম্যাথটা করতে পারবে না। ওকে ওকে, 30 নম্বরের প্রশ্নের দিকে চলে যাই। 30 নম্বরের প্রশ্নের দিকে, 30 নম্বরের প্রশ্ন। আচ্ছা, একটা বল দিয়ে দিয়েছে, ও মা, একটা বল দিয়ে দিয়েছে, F ইজিক্যাল টু, এই গল্পটা দিয়েছে, একটা বল দিয়ে দিয়েছে, বল দিয়েছে দ্যাট ইজ 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ, এত নিউটন দিয়েছে, এবং তোমাদের দিয়েছে যে সরণ যেটা, সেই সরণটা দিয়েছে -3i ক্যাপ মিটার। আচ্ছা, এখানে F ডট ds বা s আমরা ইউজ করব, দেন আমরা কৃতকার্য পেয়ে যাবো, তাই তো, কৃতকার্যের মান। আচ্ছা, ডট প্রোডাক্ট করলে i এর সাথে i যায়, দ্যাট ইজ -6 জুল। আমরা নেগেটিভ ওয়ার্কডানটাকে যদি ইগনোর করি তাহলে 6 জুল হবে অ্যান্সার, অসুবিধা নেই। হ্যাঁ, পাতি একটা ম্যাথ দিয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, একটি বস্তুকণার প্রাথমিক অবস্থান r1 ভেক্টর দিয়ে দিয়েছে, এটাও অনেকটা f ডট ds মতো হবে, জাস্ট তোমাকে ds টা বার করতে হবে, প্লাস 3j ক্যাপ। আচ্ছা, আর r2 ভেক্টরটা দিয়ে দিয়েছে, r2 দিয়ে দিয়েছে 3 7, মানে 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ, প্লাস 7j ক্যাপ, 7j ক্যাপ। ওকে, তাহলে r2 মাইনাস r1 কত দাঁড়াবে? r2 মাইনাস r1, 3 মাইনাস 2 দ্যাট ইজ 1, আর 7 মাইনাস 3 দ্যাট ইজ 4, 7 মাইনাস 3 দ্যাট ইজ 4 j ক্যাপ। ওকে, তাহলে এটা দাঁড়ালো আমাদের সরণ ভেক্টরটা। আর ভেক্টরটা বল কত দিয়ে দিয়েছে? বল দিয়ে দিয়েছে 10i ক্যাপ প্লাস 13j ক্যাপ, 13j ক্যাপ, এই পরিমাণ হচ্ছে ফোর্সটা। ফলে আমাদের কাছে যে ওয়ার্ক ডানটা দাঁড়াবে সেটা কত হবে? f ডট dr। এবারে দেখো, একের সাথে এক, মানে i এর সাথে i যাবে, ফলে 10 প্লাস 13 এর সাথে 4 যাবে, 13 4 52, ফলে এটা কত হবে? 62 জুল, 62 জুল। হ্যাঁ, তারপরে যাচ্ছি 32 তে, 32টা। আচ্ছা, একটি 2 কেজি ভরের বস্তুর উপর একটি বলয়িত বস্তুর সরণ এবং সময়ের যে সম্পর্ক সেটা হচ্ছে x = t³/3 বেস। সেখানে x মিটারে, t সেকেন্ডে পরিমাপ আছে। প্রথম 2 সেকেন্ডে বস্তু দ্বারা কৃতকার্যের মান নির্ণয় করো। এটা ইন্টিগ্রেশন করতে হবে, সরি ডিফারেন্সিয়েশন করতে হবে, ত্বরণ বার করতে হবে, বেগ বার করতে হবে। আচ্ছা, বেগ বার করি, বেগ হচ্ছে vx/dt, এবং সেটা চলে আসবে 3t²/3 দ্যাট ইজ অনলি t²। ওকে, তাহলে এর কোনো প্রাথমিক বেগ নেই, কারণ t এর সাথে আর কিছু নেই। টিটা যখন শূন্য, ভিটা তখন শূন্য, প্রাথমিক বেগ নেই, ফলে গতিশক্তি বার করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে একটা হাফ mv² - u² এই টাইপের গল্প চলে আসতো। ত্বরণটা কত এলো? ত্বরণটা এলো 2t। এটাও কিন্তু একটা টি এর রাশিমালা, ত্বরণটাও কিন্তু কনস্ট্যান্ট নয়, ত্বরণটাও কিন্তু ভ্যারিয়েবল, টি এর মানের উপরে ডিপেন্ড করছে। ফলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে ওয়ার্ক ডান হয় F গুণিত S, মানে বল গুণিত সরণ। আচ্ছা, কিছু কি অ্যাঙ্গেলের কিছু আছে? অ্যাঙ্গেলের কিছু নেই, ফলে বল গুণিত সরণ। বলটাকে লিখতে পারি ma গুণিত s, ma গুণিত s। এবারে গল্পটা দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে সময়ের উপরে ডিপেন্ডেন্ট এবং ভ্যারিয়েবল ফোর্স। ভ্যারিয়েবল ফোর্স কেন? এটাই তো ভ্যারিয়েবল, ফলে ফোর্সটাও ভ্যারিয়েবল। তাহলে আমাদের এখানে কাজ করতে ইন্টিগ্রেশন f ds নিয়ে নিতে হবে, ইন্টিগ্রেশন f ds নিয়ে নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন f এর মান আমরা পাবো ma, তার সাথে আবার ds, s না নিয়ে x নিচ্ছি আমরা, কারণ x আছে তো, x নিচ্ছি আমরা, নিতে পারি, অসুবিধা নেই। এখন যদি আমি বলি যে m গুণিত a, এর জায়গাতে a নিলাম, আর এই dx টাকে আমি নিলাম dx। আচ্ছা, dx। আচ্ছা, টোটাল যে ইয়েগুলো দেখতে পাচ্ছ, তোমরা এখানে x দেখো, তোমরা এখানে v দেখো, তোমরা এখানে a দেখো, প্রত্যেকেই কিন্তু t এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরা প্রত্যেকে t এর ফাংশন। ফলে এই ইন্টিগ্রেশনটা x এর ফাংশনে ট্রিট করা যাবে না। তাহলে x কে কোথাও একটা t এর রেসপেক্টে আনতে হবে। দেখো, আমি নিয়েও চলে এলাম, t দিয়ে ওপর নিচে গুণ করলাম। অ্যাকচুয়ালি গুণ না, এটা একটা চেন সিস্টেম, আমরা বলি গুণ করলাম যাতে ছেলেমেয়েদের বুঝতে সুবিধা হয়, এটা করতেই পারি, অসুবিধা নেই। এখন তোমরা নিজেরাই বলো এই dx dt মানে কি? না স্যার, dx dt মানে হচ্ছে বেগ বা ভেলোসিটি। আচ্ছা দেখো, মোটামুটি হয়েই গেল, এতদূর যখন বুঝতে পেরে গেছো তখন মোটামুটি হয়ে গেল। তাহলে 32 যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক ডানটা দাঁড়াবে ইন্টিগ্রেশন m a v dt। আচ্ছা, প্রত্যেকের মান বসিয়ে দাও। m এর মান কত? 2 কেজি। আচ্ছা, a কত? 2t। আচ্ছা, v কত? vটা হচ্ছে t²। ওকে, তার সাথে আবার dt হলো। আর হচ্ছে 2 সেকেন্ডে বার করতে বলেছে, 2 সেকেন্ডে। তাহলে 2 দুগুণে 4, বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন t³ dt। আচ্ছা, এটা কত আসবে? 4t⁴/4 হয়ে গেল। আর ইন্টিগ্রেশনটা করতে হবে ফ্রম 0 to 4, 4 সেকেন্ডে তো না, 2 সেকেন্ডে, ফলে 0 to 2, 0 to 2। তাহলে এখানে 4 4 কেটে যাবে, 2⁴ মানে t⁴ মানে 2⁴ মাইনাস 0⁴। ফলে আমাদের কাছে এখানে এলো 2⁴ মানে হচ্ছে 16, 2 কিউব 8,
16 জুল, এখানে কৃতকার্য কত, এটা ম্যাচ করলো না কেন, t³/3, হ্যাঁ সবই তো ঠিক আছে। t³, হ্যাঁ একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একটা ট্রিট করতে হবে কি, 2³ হ্যাঁ, তো এটা কনস্ট্যান্ট যদি আমি ট্রিট করেও দিই, 2 সেকেন্ডে বস্তু দ্বারা কৃতকার্য নির্ণয় করো, 2 সেকেন্ডে বলেছে, অ্যাট t ইজিক্যাল টু এটা, ঠিক আছে, এটা কোনো লিমিট তো দেয়নি, কিন্তু গল্পটা সেটা নয়। তো এটারে 2 সেকেন্ডে বস্তু দ্বারা কৃতকার্যের মান নির্ণয় করো, তাহলে কত হবে এটা, সেটা হচ্ছে m × a × v × dt, ঠিক আছে, এটা বার করেছি। আচ্ছা x এর মান এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 3t²/3, 3 কেটে গেছে t², এটা কত আসবে 2t, হ্যাঁ এগুলো সবই তো তাহলে m × a × dx/dt × dt করেছি। আচ্ছা তাহলে m(a)v/dt, m(a)v/dt, m2 a2t v(t²) আর তার সাথে dt, আচ্ছা t³ 2 × 4, তাহলে t⁴/4, 4 কেটে গেল, t⁴ এলো, কিন্তু টাইম যখন শূন্য ওয়ার্ক ডান হতো তখন শূন্য, কারণ টাইম যখন শূন্য ত্বরণই তো নেই, ত্বরণ নেই ফলে বল নেই, বল নেই হলে তো তাহলে তো কার্যটা শূন্য হবে। সবই তো ঠিক দেখতে পাচ্ছি, অসুবিধা তো কিছু নেই। অসুবিধা তো কিছু নেই। 16 জুল আসছে না, 16 জুল আসবে, এটা অন্য কিছু দিয়েছে। 32 তো, হ্যাঁ 32 কত দিয়েছে, 21.33, একেবারে না, ভুল আছে, হ্যাঁ ভুল আছে, নির্দ্বিধায় থাকো, ভুল আছে। লর্ড ছায়া প্রকাশনী, আপনারা যদি ভিডিওটা দেখছেন তাহলে ভুল আছে এই প্রশ্নটা, মানে প্রশ্নের অ্যান্সারটা, এটা একটু দেখার চেষ্টা করবেন, আর যদি তোমাদের কারো এসেছে তাহলে না হয় জানিও, ঠিক আছে। চলো 32 আমাদের কমপ্লিট হয়ে গেল। 33 দিকে আমরা এগিয়ে যাই, 33 দিকে এগিয়ে যাই আমরা। 33 লেটস স্টার্ট। 33 চলো। 33 কি বলেছে, একজন ব্যক্তি 60 নিউটন বলের দ্বারা একটি রোলারকে 30 মিটার পর্যন্ত ঠেললো, আর রোলারের ভূমির হাতলের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে fs cos θ, সোজা জিনিস, fs cos 60, cos 60 কত, হাফ, fটা কত 60 নিউটন, 30 মিটার গেছে গুণিত হাফ, এটা কত দাঁড়াবে 15 মানে 900 জুল। 34 নম্বরের অঙ্কের দিকে চলে যাই। 34 নম্বর, একটি জলের পাম্প 30 মিটার গভীরতা থেকে প্রতি মিনিটে এত মিটার কিউব হারে জল তুলতে পারে। যদি পাম্পের দক্ষতা 70% হয় তবে ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা কত? পাম্পের দক্ষতা দিয়েছে, ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা কত? আচ্ছা দেওয়া আছে জিটা এত, জলের ঘনত্ব এত, এগুলো জানাই, যাই হোক ঠিক আছে। একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে mgh-টা বার করি, ঠিক, mgh/t সময়, তাহলে m/t তো এটা হচ্ছে পাওয়ার তো। আচ্ছা তাহলে mটাকে লিখতে পারি আমরা এরিয়া গুণিত, আচ্ছা এরিয়া গুণিত না, এটাকে আমরা লিখতে পারি যে ভর বা আয়তন, এটা তাহলে রো ইন্টু ভি ডিভাইডেড বাই টি, এটা লিখতে পারি, তার সাথে জি গুণিত এইচ, এটা লিখতেই পারি। তাহলে জলের যে ঘনত্ব সেটা হচ্ছে 10⁻3, আয়তন যেটা আছে, আয়তন ডিভাইডেড বাই সময়, প্রতি মিনিটে দিয়েছে, প্রতি মিনিটে এই গল্পটা, তাহলে 60 সেকেন্ডে এটা, 1 সেকেন্ডে কত, 60 দিয়ে ভাগ। আচ্ছা তাহলে টিটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা ভি মানে হচ্ছে আয়তন 0.50, মানে 0.5 অ্যাকচুয়ালি, এটা আমরা করলাম, তার সাথে জি 9.8, তার সাথে হাইট কত দিয়েছে, 30 মিটার পর্যন্ত তুলতে পারে। আচ্ছা এটা দাঁড়াবে ওর ক্ষমতা, বাট সেটা নাকি যদি পাম্পের ক্ষমতা 70% হয়, মানে এটা 70%, তাহলে 100% কত, ঠিক এটা 70%। আচ্ছা এটাকে বার করি, ধীরে ধীরে যাই আমরা, স্টেপ টু স্টেপ যাই, অসুবিধা নেই, অধৈর্য হলে চলবে না। তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে দশমিক তুলে দাও, এখানে দশমিক তুলে দাও, তাহলে তুলে দিলে এখানে জাস্ট একটা 10 পড়ে থাকছে, আর এই 10 এই শূন্যতে কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 6 5 30, 5 5 25, আর এখানে হচ্ছে 98, তাহলে এখানে 8 5 40, হাতে থাকলো 4, 8 2 16, 9 5 45, 45 আর 16তে 45 প্লাস 16, দ্যাট ইজ 6 5 11, হাতে থাকলো 1 5 4 5 6 61, আর 4 65, 6 আবার হাতে থাকলো, 9 2 18 6 24, এত ওয়াট এলো, বাট দিস ইজ দ্য 70%, হলো, এটা দিয়েছে 70%, তাই তো, ক্যালকুলেটর লাগলো না আমার, এটা দিয়েছে 70%, 34 এরটা, এটা বলছে 70% হচ্ছে, তাহলে প্রকৃত ক্ষমতাটা কত, কিছু পরিমাণ লস যায় না, হিট এনার্জিতে কনভার্ট হয় কিছু পরিমাণ, যত ওয়াটের পাম্প নেব বা যত কার্যক্ষমতা সম্পন্ন আমরা ওয়াট নেব, মানে পাম্প নেব, তত থোড়ি না কাজ করে, এটা হচ্ছে 70%,
দক্ষতাটা যদি আমাকে বার করতে হয়, দক্ষতাটা কত হবে, দক্ষতা কত হবে, সেটা হচ্ছে পাম্পের ক্ষমতা, পাম্পের পাম্পের ক্ষমতা ডিভাইডেড বাই ইঞ্জিনের ক্ষমতা, ডিভাইডেড বাই ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা তো 100% থাকে, পাম্পের ক্ষমতাটাই কমে যায় কেন, কারণ পাম্পটা গরম হবে। আচ্ছা, দক্ষতা হচ্ছে 70%, মানে 70/100। পাম্পের ক্ষমতা কত, 2550 ডিভাইডেড বাই ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতাকে পি ধরলাম আমি, এটা পি ড্যাশ। হ্যাঁ, তাহলে তো ওই জিনিসটাই দাঁড়াচ্ছে না, এটা কেটে গেল, 10 দিয়ে গুণ 7 দিয়ে ভাগ, তাহলে পিটা আমাদের দাঁড়াচ্ছে 10 দিয়ে গুণ, আমি তো একদম ক্লিয়ারলি ভাবে, একেবারে ক্লিয়ারলি ভাবে করলাম, সেটা তো কিন্তু এই জিনিসটা দাঁড়াচ্ছে ওই 3 7 3 21 1 15 21, সরি 7 3 21 21 আর 3 24 3 35 7 5 35, একটা শূন্য দুটো শূন্য, এত ওয়াট, 3500 ওয়াট, 3500 ওয়াট। ওখানে আমার ভাগটা হয়তো ভুল হয়েছিল, যাই হোক 3500 ওয়াট। অ্যান্সার কত দিয়েছে, অ্যান্সার কত দিয়েছে, 34 নাম্বার। ওরে বাপরে, 1715, যা মানে এর আধা আধা নিয়ে নিয়েছে। হ্যাঁ, 34 দুগুণে 7 দুগুণে 34, তাহলে 3430, না তাও আসছে না, আধাও নেয়নি। এটাতে আসতো 1750, এটা আসার কথা, আর্ধেকও যদি নিত। ভুল দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, পার্সেন্টেজ হয়তো গোলমাল হচ্ছে, পার্সেন্টেজ হয়তো 70% নয়, তাহলে ম্যাচ করবে, তাহলে এটাও ভুল আছে। কি বললাম, ভুল আছে। ডোন্ট ওয়ারি, যা করাচ্ছি একদম 100% কারেক্ট, অসুবিধে কিছু নেই, কিচ্ছু অসুবিধা নেই। 34 নাম্বারেরটাও ভুল আছে। 35 নাম্বারের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 35 নাম্বারের প্রশ্ন দেখা যাক, এতগুলো ভুল, হে ভগবান, বিরাট ব্যাপার যে। চলো দেখা যাক। তারপর নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই, সেটা হচ্ছে 35 নাম্বারের প্রশ্ন। 35 নাম্বার কি দিয়েছে, একটি 2 মিলিমিটার ব্যাসার্ধের বৃষ্টির ফোঁটা এত মিটার উচ্চতা থেকে ভূমির উপর পড়লো, এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা বৃষ্টির ফোঁটার উপর কৃতকার্য কত। তাহলে কৃতকার্য আমরা এমজিএইচ জানি, সোজা হিসাব এমজিএইচ আমরা জানি। এমটাকে লিখতে পারি আমরা রো গুণিত ভি, তার সাথে আবার জিএইচ, হ্যাঁ লিখতে পারি। তার সাথে গল্পটা যেটা দাঁড়াচ্ছে সেটা হয়ে যাবে, ওরিয়াটা বার করতে হবে। ঘনত্বটা কত, ঘনত্ব জল না, বৃষ্টির ফোঁটা মানে জল, তাহলে 10⁻³ আর আয়তন কত হবে 4/3 পাই মানে 22/7 ইন্টু আর কিউবটা কত আছে 2 মিলিমিটার, মানে 2 × 10⁻³ তার কিউব, তার সাথে আবার জি আছে, জি মানে হচ্ছে 9.8, তার সাথে আবার এইচ আছে, এইচ মানে হচ্ছে 250 মিটার, 250 মিটার। দেখি এটাতে যদি হয়ে যায় তাহলে ভালো, এটাতে যদি হয়ে যায় তাহলে ভালো, যদি না হয় তাহলে খারাপ। যাই হোক দেখা যাক। তাহলে এটাকে যদি আমি সলভ করলে কাজের কাজ কিছু হবে কি, একটু সিম্পলিফাই করি। দেখো এটা আসবে 88 ডিভাইডেড বাই 7 3 21 হলো ইনটু 2 হলো ইনটু, আচ্ছা 2 না 2 কিউব 8 বেশ, আর এটা আসবে 10⁻⁻৯। আচ্ছা তাও ঠিক আছে, এখানে 10⁻³ অলরেডি আছে, দিলাম। এখানে 9.8 মানে হচ্ছে 98 ডিভাইডেড বাই 10 গুণিত 250, ঠিক আছে। তাহলে এটাতে কেটে পড়ে 10⁻², আবার এটাতে কেটে পড়ে 10⁻⁻7, 10⁻⁻7 এখন সাইডে রাখলাম। আর কিছু কাটবে, হ্যাঁ এই শূন্যটাও কেটে দিই, 10⁻6 পড়ে থাকলো, থাক 10⁻6 পড়ে। আর বাকি জিনিসটাকে একটু সলভ করি, তাহলে দেখা যায় কত আসছে, 88 × 8 × 98 × 25 ডিভাইডেড বাই 21, আর কে আছে নিচে, আর কেউ নেই, তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে তার সাথে 10⁻6, এই জিনিসটা দাঁড়াচ্ছে তার সাথে 10⁻6, তাহলে আমাদের কাছে আসছে 828133.3333 আর 10⁻6, 10⁻6, তাহলে এখানে 6 এর যদি আমি গল্প করি, 10⁻6 সব কিছু ঠিকঠাক করলাম, 3 এর কিউব, 3 থেকে 9, ঠিক আছে। তাহলে 9 থেকে এটা বাদ দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কাছে 6টা আছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, মানে 0.0821 এত জুল দাঁড়াচ্ছে। 0.082 নিয়ে নিয়েছে, হ্যাঁ 2 নিয়ে নিয়েছে, 1টা 9, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। চলো 35 কমপ্লিট, 36 এর দিকে চলে যাই। 36 রোল নাম্বার 36 কে আছো, প্রেজেন্ট দাও। চলো 36 কি রকম আছে, একটি ট্রেনের ইঞ্জিন এত নিউটন বল প্রয়োগ করে ট্রেনটি এত সমবেগ নিয়ে ঘর্ষণকে অতিক্রম করলো
এবং গতিশীল হলো। ইঞ্জিনের ক্ষমতা কত? ওহো, এটা তো সোজা। ক্ষমতা কত হবে? এফ গুণিত ভি। এফটা কত? 5000 নিউটন। ভিটা কত? ভিটা একটু চেঞ্জ করে দেবে, তাই না? 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে ভাগ। এই তো ব্যাপার, একটা দুটো একটা দুটো। 9 10 90, 9 4 36, আর 4 দিয়ে গেলে 2 2 4, 2 5 10, 2 5 10, ফলে 25। তাহলে 25 5 125, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য। কি হিসাবে রেখেছে? কিলোওয়াট। তাহলে তিনটাকে হাটিয়ে দাও, 125 কিলোওয়াট। এই তো হয়ে গেল 125 কিলোওয়াট। 37 এর দিকে চলে যাই, আর বেশি অঙ্ক নেই আমাদের। একটি 10 গ্রাম ভরের বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গিয়ে একটি 990 গ্রাম ভরের একটি কাঠের ব্লকে আঘাত করে ওর মধ্যে প্রবেশ করে। কাঠের ব্লকটি একটি আচ্ছা, তার দ্বারা ঝুলন্ত অবস্থায় ছিল। ব্লকটি কত দূর উঠবে? আচ্ছা, বেশ ভালো জিনিস। কে ছিল ঝুলন্ত অবস্থায়? ব্লকটি। তাহলে এখান থেকে একটা ব্লক এঁকে নিই আমরা। এবারে এখানে এসে পরে একটা গুলি কিন্তু এখানে ঢুকেছে। ঢোকার ফলে একে তো কিছু পরিমাণ উপরে উঠিয়ে নিয়ে যাবে, এখানে গুলিটা ঢুকে থাকবে, এমনি ব্যাপার। ঠিক আমার গুলি তো বোঝা যাচ্ছে আর কি। ড্রয়িংয়ে একেবারেই বাজে অবস্থা। যাই হোক, তাহলে বলছে ও কতটা উপরে উঠলো, এই ওঠাটা কতটা। চলো তার আগে দেখে নিই সংঘাতের পূর্বে ভরবেগ, সংঘাতের পরে ভরবেগ কত ছিল। আচ্ছা, যদি বলি গুলির মানে বুলেটের ভর বেগ কত ছিল, আর যদি বলি ব্লক, তাহলে ব্লকের ভর আর ব্লকের বেগ কত ছিল। চলো সেগুলো আগে দেখে নিই, লিখে নিই। আচ্ছা, গুলির ভর কত ছিল না 10 গ্রামের একটা গুলি, তাহলে 10 গ্রাম। বেগটা কত ছিল? 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 100 মিটার পার সেকেন্ড। ব্লকের ভর কত ছিল? ব্লকের ভর হচ্ছে 990 গ্রাম। 990 গ্রাম, যাতে এই দুটো যোগ হয়ে 1000 গ্রাম করতে পারে, বুঝেছি। আচ্ছা, এর বেগ কত ছিল? ব্লকের কোনো বেগ ছিল না, ফলে এর বেগটা শূন্য ছিল। কিন্তু সংঘাতের আগে এই গল্পটা, সংঘাতের পরে গল্পটা কি? দুটো একসাথে চলে গেছে। একসাথে চলে গেলে টোটাল মাস অফ দ্য সিস্টেম কত হবে? 990 প্লাস 10, দ্যাট ইজ 1000। এই গেল ব্যাপারটা। তো আমরা বার করার চেষ্টা করি, উপরেরটা মুছে দিই, একদম ক্লিয়ার ভাবে করার চেষ্টা করি, ভুল হবে না। ঠিক আছে, চলো হয়ে গেছে। এবার সংঘাতের পূর্বে ভরবেগ, সংঘাতের পূর্বে ভরবেগ। তাহলে গুলির ভরবেগ, তাহলে গুলি হচ্ছে 10 ডিভাইডেড বাই 1000 ইন্টু বেগ কত? 100। ঠিক আছে, আর ব্লকের ভরবেগ কত? 0, কারণ ব্লকের কোনো বেগ নেই, ফলে 0। তাহলে এটা কত হবে? 1 2 3 1 2 3, ফলে 1 জুল না, সরি 1 কেজি গুণিত মিটার পার সেকেন্ড। এবার সংঘাতের পরে ভরবেগ, দুটো একসাথে গেছে, ফলে 990 প্লাস 10, দ্যাট উড বি 1000 হলো। আর বেগটা কত জানি না, ফলে 1000 ভি। তাহলে আমি যদি বলি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল লাগাবো, তাহলে এই 1 হবে 1000 ভি এর সাথে সমান। হ্যাঁ স্যার হবে। আর ভিটা হবে 1/1000 মিটার পার সেকেন্ড। হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নেই। এই বেগ নিয়ে ও চলতে শুরু করেছে অনুভূমিকভাবে 1/1000 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তার ফলে ও তো কিছু দূর হাইট পর্যন্ত উঠবে। এই বেগে যে পরিমাণ সঞ্চিত গতিশক্তি আছে, সেই গতিশক্তিটাকে কাজে লাগাবে এই হাইটটা উঠতে গিয়ে পরে। চলো নেক্সট স্টেপের দিকে চলে যাই আমরা। এই যে হাফ এম ভি স্কোয়ার ও অর্জন করলো, টোটালটা কাইনেটিক এনার্জিটা কত অর্জন করলো? কাইনেটিক এনার্জি অর্জন করলো হাফ ইন্টু এম, মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তার সাথে এই যে ভি স্কোয়ারটা অর্জন করলো, সেটাও কাজে লাগাবে এই যে পোটেনশিয়াল এনার্জি এম প্লাস এম ইন্টু জি ইন্টু এইচ, এই হাইটটা উঠতে গিয়ে। ঠিক, এটাতে কাজে লাগাবে। চলো এই দুটোকে ইকুয়াল করে দিই। তাহলে হাফ ইন্টু 1000, এটা তো 1000, ইন্টু ভি স্কোয়ার মানে দাঁড়াচ্ছে 1/1000 তার স্কোয়ার, মানে 1/1000 তার স্কোয়ার। ওকে, সেটা কাজে লাগাচ্ছে 1000 গুণিত জি কে 9.8 ধরবো, কল ধরছি, ইন্টু এইচ জানি না সেটা। ঠিক, তাহলে এই 1000 কেটে গেল। জিটা কত ধরবো? দিয়েছে কিছু 37 এ জিটা 10 ধরতে বলেছে। থ্যাংক ইউ 10 ধরতে বলার জন্য। তাহলে এটা কত রকম কি রকম দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে এইচটা দাঁড়াচ্ছে 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা 3 তো 3, তাহলে 6, এটা তো এলোই। তার সাথে জিটা নিচে চলে আসবে, মানে এটা আরেকটা 10, মানে 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এত কিসে আসবে? এত মিটার আসবে 37। তাহলে গল্পটা কিরকম দাঁড়াচ্ছে? গল্পটা দাঁড়াবে ব্লকটি উল্লম্ব দিকে কতটা উপরে উঠবে,
এই হাইটটা আমাদেরকে বার করতে বলছে। তাহলে এখানে পোটেনশিয়াল, এখানে কি থেমে গেছে, এখানে কি থেমে গেছে, সেই জিনিসটা হচ্ছে বড় ব্যাপার। অনুভূমি আঘাত করে এবং ব্লকের মধ্যে প্রবেশ করে যদি ব্লকটি প্রথম অবস্থান থেকে 5 সেন্টিমিটার উচ্চতায় উঠে যায়। ও না না 37, এটা কি করছি আমি, কাঠের ব্লকটি তাড়াতাড়ি ঝুলন্ত ওর মধ্যে প্রবেশ করে, কাঠের ব্লকটি একটি তাড়াতাড়ি ঝুলন্ত অবস্থায় ছিল, ব্লকটি ওপর দিকে কতটা উপরে উঠবে, কতটা উঠবে মানে হাইস্ট কতটা উঠতে পারবে, ঠিক আছে। মানে এই জায়গায় এসে পরে ওর বেগ কিন্তু শূন্য হতে হবে, এই জায়গায় এসে পরে ওর বেগ কিন্তু শূন্য হতে হবে, এই বেগ দিয়ে আমি ছেড়েছি। ক্যালকুলেশনে তো কিছু ভুল করিনি আই হোক, ঠিক আছে। ওইদিকে 1000 ছিল, 1000 ছিল, 1000 ভি, তাহলে 1000 ভি ইজিক্যাল টু 1, তাহলে ভি ইজিক্যাল টু 1/1000। এটা এতটা ফারাক কেন আসছে দেখি তো কিরকম আসছে। হ্যাঁ এটা তো মিটারে এলো, দেখা যাক দেখা যাক। 1 এটা তো 10 টু দি পাওয়ার -7, তাহলে 10 টু দি পাওয়ার -7 এটা ডিভাইডেড বাই 2 এটা এলো, এবং বিরাট চলে আসছে যে ইন্টু 100 যদি আমি করি 5 × 10 টু দি -6, এতটা ফারাক কেন আসছে? ঠিক ঠিক ঠিক, এখানটাতে আমি যে 990 প্লাস 10 ধরছি, এটা তো 1000 কি গ্রাম, ফলে 1 কেজি তো জাস্ট ভি, এটা তো 1000 গ্রাম, 1000 গ্রাম, ফলে এটা জাস্ট ভি, সেটা আমি ভাবছি। তাহলে এটা জাস্ট ভি, ফলে ভিটা কত এলো, 1 এলো। ও বাবা, ওই জন্য এতটা মানটা বেশি লাগছে। এই ভিটা 1 অনলি 1 তার স্কোয়ার, অনলি 1 তার স্কোয়ার, এই জিনিসটা। তাহলে 1000 কেটে গেল, আর এখানে কত এলো, তাহলে এইচটা কত এলো, তাহলে তো সোজা হয়ে গেল, এটা 1/1000 না, ওহো 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কাছে এইচ কত এলো, এইচ এলো আমাদের কাছে, এটা তো 1 এলো, ঠিক আছে। তাহলে এইটা আসবে, এইচ আসবে 1/2 ইন্টু জি, 1/2 ইন্টু জি, 1/2 ইন্টু জি, তাহলে 1/2 ইন্টু জি মানে হচ্ছে 10, মানে হচ্ছে 1/20, এইবার এটাকে যদি আমি সেন্টিমিটারে করি, তাহলে 100 দিয়ে গুণ করবো, দ্যাট ইজ 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ইয়েস 5 সেন্টিমিটার উপরে উঠে। চলো নেক্সট তাহলে 38 নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যাই। 38 নম্বর প্রশ্ন, এটা 5 হবে, হ্যাঁ এটা 5.05 হওয়ার কোনো চান্স নেই, কোনো গুঞ্জাইশ নেই। কেন যে এটা এরকম উদ্ভট কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে বুঝতে পারছি না। চলো 38 নম্বর প্রশ্ন, 38, 39, 40, 41 চারটে আছে। আচ্ছা 38 নম্বর, একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেটের হচ্ছে 10 গ্রাম, ঠিক 10 গ্রাম ভরের একটি বুলেট নিক্ষিপ্ত হয়ে 5 কেজি ভরের ঝুলন্ত একটি কাঠের ব্লকে 5 কেজি ভরের একটা ঝুলন্ত কাঠের ব্লকে অনুভূমিকভাবে আঘাত করে এবং ব্লকের মধ্যে প্রবেশ করে, যদি ব্লকটি তার অবস্থান থেকে 5 সেন্টিমিটার উপরে উচ্চতাতে উঠে যায়। এখন উচ্চতাটাই দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, আগের মতনই অঙ্কটা, জাস্ট জিনিসটা আলাদা জানতে চেয়েছে, এবং দুলতে থাকে, ঠিক আছে, উঠে এবং দুলতে থাকে, ফলে বুলেটের বেগ নির্ণয় করো। আচ্ছা সেম জিনিসটাই বেগ ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা এক কাজ করবো, ডাইরেক্ট আমি করছি, সেটা হচ্ছে বুলেটের বেগটা বার করো, আচ্ছা বুলেটের বেগটা বার করো, আচ্ছা বুলেটের যে বেগটা সেটাকে হচ্ছে আমি ইউ, আর এটার যে বেগটা, এর তো কোনো বেগ নেই, ফলে এটা 0। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, কিন্তু এখানে দুটো অজানা রাশি হয়ে গেল না, এটা না হলে ওটা। আচ্ছা ঠিক আছে, করা যায়, দেখি। তাহলে সংঘাতের পূর্বে ভরবেগ কত দাঁড়াচ্ছে, 10 গ্রাম, তাহলে 10 ডিভাইডেড বাই 1000 ইন্টু ইউ, ঠিক, আর এর তো 0, ফলে নেই। আর পরে ভরবেগ কত না, 10 গ্রাম, মানে 10 ডিভাইডেড বাই 1000 প্লাস 5 কেজি, 5 গুণিত ভিটা কত জানি না, ভিটাকে রেখে দিলাম, ফলে এই দুটোতে ইকুয়াল হবে। তাহলে 10 মানে হচ্ছে 1/100 ইউ ইজিক্যাল টু হবে 10, আচ্ছা কাজ করা যেতে পারে, এটা 5000, ফলে 5010 ডিভাইডেড বাই 1000 গুণিত ভি, ফলে আমাদের কাছে একটা দুটো কেটে গেল, আর একটা দিলে 501, তাহলে ভিটা আমাদের কাছে দাঁড়ালো ইউ ডিভাইডেড বাই 501.0, এটা দাঁড়ালো ভিটা। আচ্ছা 5 সেন্টিমিটার উঠতে পেরেছে, ফলে হাফ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম যে গল্পটা, ঠিক আছে, গুণিত ভি তার স্কোয়ার ইজিক্যাল টু হবে এম, মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি ইন্টু এইচটা কত 5 সেন্টিমিটার, মানে 5/100 মিটার। বোঝা গেছে, এইটা এমনি কেটে যাবে, ফলে আমাদের কাছে ভি যেটা আমাদের দরকার, ভি নয় অ্যাকচুয়ালি, হ্যাঁ ভিটা সেখান থেকে ইউটা পেয়ে যাবো, যাই রেখে দিচ্ছি। এখন ভিটা আমরা পুট করা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে ভি স্কোয়ার আমাদের কাছে দাঁড়ালো
আচ্ছা এটা হচ্ছে 5 দিয়ে 5 20 আর এটা হচ্ছে 2 দিয়ে 10 মানে g/10, ভি স্কয়ারটা দাঁড়ালো g/10। জিটা কিছু ধরতে বলেছে 38 এর জি কিছু বলেনি, তাহলে কিছু যদি না বলা থাকে তাহলে 9.8 ধরছি, তাহলে 0.98। ওকে, তাহলে ভি স্কয়ারটা যদি আমি এখান থেকে পুট করি দ্যাট ইজ ইউ স্কয়ার ডিভাইডেড বাই 501.0 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 0.98। দেখা যাক এখানে ইউর ভ্যালুটা কত দিচ্ছে, সব এসআইতে করেছি, দেখা যাক। সেটা হচ্ছে 501.0, ওটা দেওয়ার দরকার ছিল না, ভুল করছিলাম, দেখো 501, তাহলে 501 তার স্কোয়ার, ওকে, গুণিত 0.98, এটা তার আবার রুট নেব, সেটা হচ্ছে 495.96, 495.96, 495.96, সেটাকে 496 ধরা যেতেই পারে। হলো, এইটা হচ্ছে আমাদের ভি, ভি না অ্যাকচুয়ালি ইউ, এটা আমাদের ইউ। এই পরিমাণ বেগ দিয়ে ছাড়া হয়েছিল মিটার পার সেকেন্ড, আর এটা 501 হয়ে যাবে, 0.0 দিয়ে লাভ নেই, মানে আমি একদম অ্যাকুরেট করতে চাইছিলাম, যাই হোক অ্যাকুরেটি বার হবে, এটা 0.0টা দেওয়ার কোনো মানে থাকে না, ঠিক আছে। যাই হোক এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কনসেপ্ট ইজ দ্য কিং, বারবার বলি কনসেপ্ট ইজ দ্য কিং, কনসেপ্ট ভুল না হলে সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। চলো, দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, আমি তো প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা ম্যাথে দেখিয়ে দিচ্ছি যে তুমি যদি ঠিক থাকো তাহলে অঙ্কের অ্যান্সারটা ঠিক যায় না। একটি বল 10 মিটার উচ্চতা থেকে ড্রপ খেলো, যদি ভূমিতে আঘাত করার জন্য 20% গতিশক্তি নষ্ট হয়, তবে ড্রপ খাওয়ার পর বলটি কত উচ্চতায় উঠবে? আচ্ছা আচ্ছা, তাহলে স্মল এইচ ইজ ইকুয়াল টু 10 মিটার, আর ক্যাপিটাল এইচ যেটা আমরা ধরি প্রতিক্ষিপ্ত হওয়ার পর যতটা ওঠে সেইটা আমাদেরকে বার করতে বলেছে, বেশ ভালো জিনিস। তাহলে প্রথম ভূমি আঘাত করার জন্য 20% গতিশক্তি নষ্ট হয়। আচ্ছা, ও আসে কত নিয়ে? ইউ নিয়ে। যায় কত নিয়ে? ইউ নিয়ে। তাহলে আমি যদি বলি ওর সংঘাতের পূর্বে ভরবেগ গতিশক্তি হবে হাফ এম ইউ স্কোয়ার, তাহলে সংঘাতের পরে কত হবে? হাফ এম স্কোয়ার ইউ স্কোয়ার। বেশ, এটাও ঠিক আছে। আচ্ছা, এরপর ইউটার মান আমরা এক কাজ করতে পারি, আচ্ছা পরে আসছি এটাতে কি বলছে? 20% গতিশক্তি নষ্ট হয়ে যায় মানে কমে যায়, পরে এটা থেকে এটাতে কমে যায়, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম ইন্টু ই স্কোয়ার ইউ স্কোয়ার। এই যে নষ্টটা হচ্ছে প্রাথমিকের সাপেক্ষে, মানে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার প্রাথমিকটার সাপেক্ষে, সেটা কত নষ্ট হচ্ছে? 20%, মানে 20 ডিভাইডেড বাই 100, 20 ডিভাইডেড বাই 100 মানে 1/5। এইটা আমাদের কাছে লাগবে। চলো একটু এগিয়ে নিয়ে যাই ম্যাথটাকে। চলো, এবার যদি আমি বলি যে এই দুটো কেটে যাবে, ফলে 1 মাইনাস কি দাঁড়াচ্ছে দেখো না, হাফ এম ই স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম অনলি ইউ স্কোয়ার, সেই জিনিসটা কেটে যাচ্ছে, এটা কেটে গেল, ফলে আমাদের কাছে এলো অনলি হাফ। এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি, সেটা হলো গিয়ে যে স্কোয়ার কি দাঁড়াবে? স্কোয়ার দাঁড়াবে তখন এই পাশে 1 মাইনাস 1/5, 1 মাইনাস 1/5 দ্যাট ইজ 4/5, স্কোয়ারটা হলো 4/5। এখন তাহলে কত দাঁড়াবে? 2/√5, সেটা একার চেয়ে ছোট, হ্যাঁ, আর এর মান একার চেয়ে ছোট হবে, কারণ এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, সবই ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এখন ব্যাপারটা দাঁড়ালো দেখো না, যে ইউটা আমরা লিখতে পারি যে √2 ইন্টু জি ইন্টু এইচ, হ্যাঁ লিখতে পারি, দ্যাট ইজ √2 ইন্টু জি মানে 9.8 ধরছি ইন্টু এইচ মানে 10। আচ্ছা, তাহলে এটা কেটে দিলাম, দ্যাট ইজ √196, দ্যাট ইজ 14 মিটার পার সেকেন্ডে ও এসেছিল, বাট গেল কততে? দ্যাট ইজ ইউ, দ্যাট ইজ ই গুণিত ইউ, ইটা কত? 2/5 গুণিত 14 মানে 28/5, তাহলে সেই ক্ষেত্রে এইচটা কত দাঁড়াবে? সেই ক্ষেত্রে এইচটা দাঁড়াবে √2 ইন্টু জি ইন্টু সেই ক্ষেত্রে এইচটা দাঁড়াবে ভি স্কোয়ার, মানে এটাই তো ভি, এটা স্কোয়ার মানে 28 স্কোয়ার ডিভাইডেড বাই 5, 28 স্কোয়ার ডিভাইডেড বাই 5 গুণিত 2g, এটা গুণিত জি কত? 9.8। ওকে, বোঝা গেছে? দেখি এটার হাইটটা কত আসছে, ক্যালকুলেটর পেয়ে গেছি, সেটা কত আসবে? 28 তার স্কোয়ার ডিভাইডেড বাই 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 9.8, কত এলো? 8। অ্যান্সারটা এলো 8 সেন্টিমিটার, 8 মিটার,
8 মিটার, 8 মিটার। তাহলে ও কত দূর উচ্চতা পর্যন্ত উঠবে না 8 মিটার উচ্চতা পর্যন্ত উঠবে, 8 মিটার উচ্চতা পর্যন্ত উঠবে। বোঝা গেছে, বোঝা গেছে। আর দুটো ম্যাথ আছে আমাদের, সে দুটো কমপ্লিট করে নিই। 40 নাম্বার আর 41 নাম্বার দুটো ম্যাথ আছে। আই হোপ তোমাদের ম্যাথগুলো বুঝতে সুবিধা হচ্ছে। সুবিধা হলে না হয় কমেন্ট করো, জানিও কীরকম কী হচ্ছে না হচ্ছে, কোন জায়গাতে সমস্যাটা হচ্ছে সেই জিনিসটা কিন্তু জানিও। যাই হোক, এরপর আমরা চলে যাই 40 নাম্বারের ম্যাথের দিকে। 40 নাম্বার 40তে কি বলেছে, একটি ক্যাপিটাল এম ভরের বস্তু স্মল এম ভরের একটি বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘাত ঘটায়। দেখা হচ্ছে স্মল এম ভরের বস্তুর গতিশক্তির এত অংশ আঘাতপ্রাপ্ত বস্তুতে স্থানান্তরিত হয়। আচ্ছা, বুঝলাম। কারো কোনো বেগ দেওয়া নেই, তাহলে বেগগুলো আমাদেরকে ধরতে হবে এবং স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সুবিধা আছে, অসুবিধা কিছু নেই। বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘাত ঘটায় এবং দেখাও যে এম ভরের যে বস্তুটা আছে তার গতিশক্তির এত অংশ আঘাতপ্রাপ্ত বস্তু মানে হচ্ছে ক্যাপিটাল এমটাতে স্থানান্তরিত হয়। আচ্ছা, ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আছে, সে কিন্তু স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায়। আর ছোট হাতের এম ভরের একটা বস্তু আছে, তার কিন্তু একটা বেগ আছে, ধরে নিচ্ছি এর ইউ। বেশ সংঘাতের আগে আচ্ছা সংঘাত করবে, এ গিয়ে পরে একে সংঘাত করবে এবং সংঘাতের পরের গল্পটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই এম এরও কিছু পরিমাণ এনার্জি থাকবে আর এই ক্যাপিটাল এম এরও কিছু পরিমাণ এনার্জি থাকবে, কারণ একে কিছু পরিমাণ শক্তি দেবে। আচ্ছা, আর এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, ফলে এনার্জি এবং লিনিয়ার মোমেন্টাম দুটোই কিন্তু কনজার্ভ থাকবে। তাহলে এর বেগ ধরছি v1, এর বেগ ধরছি v2 এবং এর মাস তো ছোট হাতের এম, এর মাস তো ক্যাপিটাল এম ছিলই। এটা পেলাম এম ইউ প্লাস 0, দরকার নেই লেখার, এম v1 প্লাস ক্যাপিটাল এম v2, ঠিক আছে। আর এখানে পেলাম হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু v1 তার স্কোয়ার প্লাস হাফ ইন্টু ক্যাপিটাল এম ইন্টু v2 তার স্কোয়ার, ঠিক আছে। হাফ কমন নিয়ে নিলে এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম v1 তার স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম ইন্টু v2 তার স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে স্মল এম কে যদি এই পাশে নিয়ে কমন নিয়ে নিই তাহলে হবে ইউ মাইনাস v1 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু v2 বেশ। আর এখান থেকে যদি এমটাকে নিয়ে কমন নিয়ে নিই, দ্যাট ইজ ইউ তার স্কোয়ার মাইনাস v1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম v2 তার স্কোয়ার, এই জিনিসটা। এইবার কিছুটা মনে হচ্ছে সুবিধা হতে পারে, এটা 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার। এবার যদি আমি ভাগ করে নিই তাহলে জিনিসটা একটা টার্ম কেটে যাবে, ফলে 1/2 যদি করি, দেখো এই জিনিসটাকে আমি শর্ট প্রসেসে থিওরিতে তোমরা পড়েছো, এইভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষের টোটাল একটা পার্ট আছে, একটা সাব টপিক আছে, সেখানে কিন্তু এই টোটাল জিনিসটা দেওয়া আছে। এখানে আমি পুট করে দিতে পারতাম যে এটার ভর হচ্ছে এটা, এটার ভর হচ্ছে এটা, M1 M2 দিয়ে আছে, বইয়ের জিনিসটাই পুরো ছেপে দিতে পারতাম, কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র এটা করা যাতে তোমরা বইটা না দেখলেও এটা ভিডিওটা শুধু দেখলে তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তাহলে এটা যদি ভাগ করি আমি, তাহলে 1/2 করবো না 2/1 করবো? 2/1 করছি, ঠিক আছে, কারণ এইভাবে বলেছে একটা কেটে যাবে, 2/1 করছি। কেন করলাম বলো না? কারণ এটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a মাইনাস b, ফলে a প্লাস বিটা যেন উপরে থাকে, তাই করলাম। আচ্ছা, এইটা দেখো করে যাচ্ছে, আর মুখে অত বলাটা সম্ভব হচ্ছে না, মুখে যত বলছি না ভুল হয়ে যাচ্ছে, ফলে তোমরা একটু ধৈর্য সহকারে একটু বসো আর দেখো জিনিসটা কি করছি। ক্যাপিটাল এম v2 তার স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম v2, এইগুলো ব্যাপার অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। এটা কাটলে শুধুমাত্র ইউ মাইনাস v1 পড়ে থাকছে, এটা কাটলে শুধুমাত্র v2 পড়ে থাকছে, ফলে আমরা বুঝতে পারছি যে ইউ মাইনাস v1 ইজ ইকুয়াল টু v2, এই জিনিসটা কিন্তু একটা পেলাম। এটা অনেক বড় একটা জিনিস পাওয়া, বোঝা গেল? বোঝা গেল? তাহলে সেই জিনিসটা আমি যদি পুট করি এখানে, তাহলে আমাদের কিন্তু সুবিধাটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা দাঁড়ালো এই গল্পটা, v1 v2 এই গল্পটা দাঁড়িয়ে গেল, ঠিক আছে। v1 v2 মধ্যে যে রিলেশনটা সেটা ফাইন্ড আউট হয়ে গেল। তাহলে ওই যে 1 নম্বর সমীকরণটা আছে, ওই 1 নম্বর সমীকরণটাতে এই জিনিসটা পুট করতে হবে আমাদের। দেখো ধীরে ধীরে দেখো, জিনিসটা একটু বড়, আর কিচ্ছু না। 1 নম্বর সমীকরণে এই জিনিসটা যদি আমি পুট করি, আমরা কি পাবো দেখো তো। v2টাই না হয় আগে পুট করি, তাহলে ক্যাপিটাল এম ইন্টু v2 মানে এই জিনিসটা ইউ মাইনাস v1, তাহলে সেটা দাঁড়াবে স্মল এম ইন্টু ইউ মাইনাস v1। হ্যাঁ, বোঝা গেছে। এখান থেকে আমি এক কাজ করব, সেটা হচ্ছে v1 এর রাশিমালা পেয়ে যাব। v1 এর রাশিমালা, এটা সব এম আছে, ক্যাপিটাল এম আছে, তাহলে এটাকে একটু ভেঙে নিই। ক্যাপিটাল এম ইউ মাইনাস ক্যাপিটাল এম v1 ইজ ইকুয়াল টু এইটা মাইনাস এইটা, ফলে আমি একটা জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই দুটোকে এক সাইডে রাখবো, v1 গুলোকে এক সাইডে আর ইউ আর ভিটাকে অন্য সাইডে। এটা আমি কি করলাম, এটা তো ইউ হবে, এই তো এত লিখতে গিয়ে ইউ ভিতে গন্ডগোল হয়ে যাচ্ছে, এটা হবে
ঠিক আছে, কোনো তো ভুল করিনি, আরেকবার দেখে নিই, কারণ এইটা সময় এইটা আচ্ছা m × v2 মানে হচ্ছে u মাইনাস v1 ইজিক্যাল টু m u1 মাইনাস m2, এটা 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 হ্যাঁ ঠিক আছে। এখন v1 গুলোকে একসাথে নিলে এটা, ফলে m মাইনাস ছোট হাতের m মাইনাস বড় হাতের m, তার সাথে v1 কমন নিলাম, আর ওই পাশে যাচ্ছে u কমন নিয়ে নিলে ক্যাপিটাল স্মল m মাইনাস কি হচ্ছে স্মল m মাইনাস ক্যাপিটাল M, না 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 ইউটা বার করবো নাকি, ইউটা বার করবো, ইউ তো ইন টার্মস অফ ভি, হ্যাঁ বার করা তো হয়ে গেছে। এইখানটাতে মাইনাস টার্মটা যদি কেটে যায় তাহলে তো প্লাস টার্মটা পড়ে থাকছে না, এটা প্লাস টার্ম হবে, এখান থেকে গন্ডগোল হয়েছিল। তাহলে ভি2 যে মানটা আমি বসাচ্ছি সেটা প্লাস, তাহলে এটা প্লাস, ফলে v1 কত পাচ্ছি, v1 পাবো যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল M প্লাস স্মল m তার সাথে v1, আর এখানে হচ্ছে স্মল m মাইনাস ক্যাপিটাল M তার সাথে u, ফলে এখান থেকে আমরা পেলাম v1 ইজিক্যাল টু স্মল m মাইনাস ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m প্লাস ক্যাপিটাল M তার সাথে কত না u আছে, তার সাথে কত আছে না u আছে। বোঝা গেছে? বোঝা গেছে জিনিসটা, বোঝা গেছে ঠিক। এরপর যদি আমি এটা তো v2 পেলাম, তাহলে এখান থেকে v1ও পেয়ে যাবো, এখান থেকে v1 কত আসবে, v1 আসবে v2 মাইনাস u, সেই জিনিসটাও যদি পুট করি, এই ইকুয়েশনে পুট করবো, 1 নম্বর ইকুয়েশনটাতে পুট করবো, তাহলে আমার এই এনার্জি কনজারভেশন লটা আমি একটু মুছে দিচ্ছি এবং এটা পুট করার চেষ্টা করছি। যে আমাদের কাছে আছে m u মাইনাস v1 মানে v2 মাইনাসটা প্লাস u ইজিক্যাল টু m ইন্টু v2, ফলে আমাদের কাছে এটা যদি আমি সলভ করি তাহলে আমাদের কাছে আসছে 2mu মাইনাস mv2 ইজিক্যাল টু ক্যাপিটাল M v2, ফলে আমাদের কাছে এলো v2 যদি আমি কমন নিই তাহলে আমাদের কাছে কত আসবে 2mu ডিভাইডেড বাই m প্লাস m, এই গেল গল্পটা ঠিক। তাহলে v2 চলে এলো আর v1ও চলে এলো, v2 চলে এলো v1ও চলে এলো, এইটাই আমাদের দরকার ছিল, v2 চলে এলো v1 চলে এলো। আই হোপ আর কোনো ভুল হয়নি, যদি ভুল হয়েছে তোমরা কিন্তু বলবে, ঠিক আছে। যাই হোক, প্লাস মাইনাসের গন্ডগোল থাকলে একটু জানিও, অসুবিধা কিছু নেই, আই হোপ ঠিক আছে। ঠিক আছে, যা দেখছি তাতে তো ঠিকই লাগছে, ঠিক আছে, অসুবিধা তো কোনো নেই, ঠিক আছে। চলো এরপরে আমরা এগিয়ে যাই। তাহলে যদি আমি বলি যে ছোট হাতের m এর এই গল্পটা করি, তাহলে এর প্রথমে কাইনেটিক এনার্জি কত ছিল, প্রথমে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল সেটা হবে হাফ ইন্টু m ইন্টু ইউ স্কোয়ার, এবং পরবর্তীকালে কাইনেটিক এনার্জিটা কত এলো না, পরবর্তীকালে কাইনেটিক এনার্জি ফাইনাল সেটা দাঁড়াবে হাফ ইন্টু m ইন্টু v1 তার স্কোয়ার। তাহলে এখানে হাফ ইন্টু m ইন্টু v1 এর মান এটা, তার স্কোয়ার আমাদেরকে বার করতে হবে, সেটা হচ্ছে স্মল m মাইনাস ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m প্লাস ক্যাপিটাল M তার স্কোয়ার, ওকে, তার স্কোয়ার, তার সাথে আবার u তার স্কোয়ার। তাহলে এই দুটোকে পার্থক্য নিতে হবে, আমাদের মাইনাস করতে হবে। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত, সেটা পরবর্তীকালে গিয়ে পরে কমেছে, ঠিক আছে, হ্রাস পেয়েছে, প্রথমে বেশি ছিল, তাহলে বেশির থেকে কমকে বিয়োগ করছি না হয়, ঠিক আছে, বেশির থেকে কমকে, দ্যাট ইজ হাফ m ইউ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু m ইন্টু ছোট হাতের m মাইনাস বড় হাতের m ডিভাইডেড বাই ছোট হাতের m প্লাস বড় হাতের m তার স্কোয়ার, তার সাথে আবার ইউ স্কোয়ার। তাহলে কাজ করতে পারি আমরা এখান থেকে হাফ m ইউ স্কোয়ার কমন নিয়ে নিলে এটা হচ্ছে 1 মাইনাস হাফ m ইউ স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 মাইনাস এটা দাঁড়াবে ছোট হাতের m মাইনাস বড় হাতের m, ছোট হাতের m মাইনাস বড় হাতের m ডিভাইডেড বাই ছোট হাতের m প্লাস বড় হাতের m তার স্কোয়ার, এই জিনিসটা দাঁড়াবে, ঠিক আছে। কি বলেছে জিনিসটা, m বলের গতি শক্তির এত অংশ, গতি শক্তিটার এত অংশ, তাহলে এটা দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে, ভাগ করা যাবে না, পরবর্তীকালে এই v1 আর v2 মোছা যাবে না, এই দুটো জিনিস কাজে লাগবে, এই v1 আর এই v2 মোছা যাবে না, এবং সেই জিনিসটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। চলো তাহলে এরপরে যদি আমি যাই, তাহলে এটা তো ভাগ হয়ে যাবে, ইনিশিয়ালের সাথে ভাগ হয়ে যাবে, আগে আমি এই মাইনাসটা করি, তাহলে হচ্ছে হাফ ইন্টু m ইন্টু ইউ স্কোয়ার তো আছেই, তার থেকে এটাকে 1 থেকে বিয়োগ দেওয়া মনে হচ্ছে, এটা তার স্কোয়ার লসাগু নিয়ে নিলাম, আর এটা দাঁড়াবে, তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে এটা তার স্কোয়ার মাইনাস
এইটা তার স্কোয়ার মাইনাস তার স্কোয়ার, ঠিক আছে, এটা তার স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 4ab জিনিসটা থাকে, 4ab জিনিসটা থাকে, তাহলে হাফ ইন্টু m ইন্টু ইউ স্কোয়ার, তাহলে 4 ইন্টু a ইন্টু b ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m তার স্কোয়ার, এই জিনিসটা। তাহলে চেঞ্জটা কত গেল, ইনিশিয়ালের সাথে চেঞ্জটা না এটা লিখেছে আবার, এদের তো বলা মুশকিল, না ওইটাই লিখেছে। আচ্ছা, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, ফলে আমাদের এই হাফ এম বি স্কোয়ার টার্মটা কেটে যাবে, 4 স্মল m ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m প্লাস ক্যাপিটাল M তার হোল স্কোয়ার হবে অ্যান্সারটা। বোঝা গেছে? বাট এখানেই শেষ না, ওর যে কাইনেটিক এনার্জি গেইন হলো সেটাও তো দেখাতে হবে আমাদের, যদিও এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, বলে দিলেই কাজ হয়ে যাবে যে যে পরিমাণ গতিশক্তি হারাবে ও সেই পরিমাণ গতিশক্তি পাবে, কেন? কারণ গতিশক্তিটা স্থির, এটা বলে দিলেও কাজ হয়। আর আদারওয়াইজ তোমরা এটা দেখাতে পারো যে ওর প্রথমে শক্তি ছিল 0, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কার বলছি, ক্যাপিটাল M এর বলছি, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কত ছিল, 0 ছিল। কাইনেটিক এনার্জি ফাইনাল কত দাঁড়ালো, কত দাঁড়িয়েছে না, হাফ ইন্টু m ওর মাস ইন্টু ভি স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি v2 স্কোয়ার, তাহলে সেটা যদি তুমি দেখো দ্যাট ইজ 4 স্মল m ইউ তার স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m তার স্কোয়ার। এটা বুঝতেই পারছো, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? এটা তো একটা অনুপাত দিচ্ছে, তাহলে এই পরিমাণ অনুপাত ওর কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। জিনিসটা বোঝাতে পারলাম? তা বাদ দিয়েও তুমি যদি লিখে দাও যে এ যে পরিমাণ গতিশক্তি হারাচ্ছে এ সেই পরিমাণ গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, সেটা লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ জিনিসটা টোটালটা কিন্তু একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেছে? আসলে ওই v1 v2 জায়গাটাতে কিন্তু গন্ডগোলটা সৃষ্টি হয়, আর কিচ্ছু না। আশা করি জিনিসটা বুঝতে পারলে, কোনো সুবিধা থাকলে জানাবে, ঠিক আছে? লাস্ট ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ, সেই জিনিসটা আমরা বার করার চেষ্টা করি। 41 নাম্বার, একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের গতিশক্তি যথাক্রমে 10⁵ ইলেকট্রন ভোল্ট আর 10⁴ ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, বেশ ভালো জিনিস। কার? প্রথমে একটা প্রোটনের, পরেরটা ইলেকট্রনের, বেশ। এবং কোনটির গতিবেগ বেশি আর তাদের গতিবেগের অনুপাতেই বা কত? আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, তাই হবে না হয়, গতিশক্তি দিয়ে দিয়েছে, তাহলে হাফ ইন্টু, আচ্ছা তাদের গতিবেগের অনুপাত, তাহলে প্রোটন বা ইলেকট্রন করতে হবে, তাই তো? কাইনেটিক এনার্জি অফ প্রোটন ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, তাহলে হাফ ইন্টু m অফ প্রোটন ইন্টু ভি স্কোয়ার, মানে ভিপি তার স্কোয়ার ডিভাইডেড বাই হাফ ইন্টু মাস অফ ইলেকট্রন ইন্টু ভিই তার স্কোয়ার। এবার যদি আরো এগিয়ে যায়, গতিশক্তির অনুপাত কত? গতিশক্তি দুটো দিয়ে দিয়েছে। আচ্ছা, উপরে প্রোটনের জন্য 10⁵, নিচে ইলেকট্রনের জন্য 10⁴, ইজিক্যাল টু হাফ কেটে গেল, এমপি মাস অফ প্রোটন কত হবে? মাস অফ প্রোটন সেটা হয় 1836 গুণ অ্যাজ কম্পেয়ার টু মাস অফ ইলেকট্রন, এটা জানারও দরকার নেই। ওকে, তাহলে ভিপি স্কোয়ার ডিভাইডেড বাই ভিই তার স্কোয়ার। এখন এটাও কেটে গেল, এটাও কেটে গেল, 10 থাকছে। এবং এটা যদি দেখি আমি, ভিপি তার স্কোয়ার ডিভাইডেড বাই ভিই তার স্কোয়ার, এই জিনিসটা যদি দেখি তাহলে সেটা কত দেবে? 10 বাই 1836, তার আবার রূপ নিতে হবে, 10 বাই 1836, এই তো আমার ক্যালকুলেটর পেয়ে গেছি, 10 বাই 1836, এখানে ভরটা ধরতে বলেছিল, যাই হোক ইলেকট্রনের প্রোটনের ভর দিয়ে দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, অ্যাপ্রক্সিমেট ওটাই ভ্যালু আসবে, 10 বাই 1836, এটা দাঁড়াচ্ছে মানে 5.44 ইন্টু 10⁻⁸, তাই তো? তার আবার রূপ নেব আমরা, তার রূপ নেবে 0.07, এখানে আমাকে জুলে কনভার্ট করতে হতো না, ও ইলেকট্রন, কিন্তু অনুপাত নিচ্ছি তো আমি, 10⁵, 10⁴, জুলে কনভার্ট করলেও আচ্ছা, না করলেও আচ্ছা, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তাহলে কাইনেটিক এনার্জি এটা 10⁵ ওর বেশি, 10⁴ ওর কম, তাহলে 10 থাকলো। আর এখানে হচ্ছে 1836 গুণ, আচ্ছা মাস যদি নিয়ে নিই তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, মাসটা না এক কাজ করে না হয় নিয়ে নিই, মাসটা নিয়ে নিলে, কারণ দেওয়া আছে, নাহলে উত্তর মিলতে সমস্যা হবে, দেওয়া যখন আছে তখন ইয়ে করাটা ঠিক হবে না, অন্য কিছু ধরাটা ঠিক হবে না। কাইনেটিক এনার্জি অফ প্রোটন 10⁵ ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন 10⁴ ইজিক্যাল টু মাস অফ প্রোটন কত ধরতে বলছে? 1.67 ইন্টু 10⁻⁻27, 1.67 ইন্টু 10⁻⁻27, ওকে, ডিভাইডেড বাই মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻⁻31 গুণিত ভি অফ প্রোটন তার স্কোয়ার ডিভাইডেড বাই ভি অফ ইলেকট্রন তার স্কোয়ার। ওকে, তাহলে এটা কেটে গেল, 10 হাতে থাকলো, আর এটা যদি কেটে যায় তাহলে 10⁻⁻4 হাতে থাকলো, ঠিক আছে? তাহলে আমরা যদি করি ভিপি তার স্কোয়ার ডিভাইডেড বাই ভিই তার স্কোয়ার, সেটা কত পাবো এই জিনিসটা? আচ্ছা, এইটা
এইটাকে ওপরে পাঠিয়ে দিলাম, তাহলে 10⁴, 10⁻⁴ ওপরে উঠলো, তার সাথে আবার 10 গুণ আছে, আচ্ছা আছে, আচ্ছা ঠিক আছে, এটা উপরে গেল। আচ্ছা তার সাথে 9.1টা উপরে গেল, 9.1টা উপরে গেল, আর নিচে 1.67, নিচে 1.67, ঠিক আছে। এই জিনিসটাকে যদি একটু সলভ করি, তাহলে এটা কেটে পরে 10⁻³ এমনি আসছে। তাহলে এটা যেটা আসবে সেটা হচ্ছে 9.1 ডিভাইডেড বাই 1.67, ওকে 1.67, এটা ডিভাইডেড বাই 1000, এটা ঠিক আছে। এটা আমাদের কাছে চলে এলো 5.44 ইন্টু 10⁻³ 5.44 ইন্টু 10⁻³ 5.44 ইন্টু 10⁻³। আচ্ছা স্কোয়ার আছে, ফলে এটা যদি আমি রুট নিয়ে নিই, তাহলে এটা আসছে আমাদের কাছে 0.0738, এটা দাঁড়াবে ভিপি বাই, এটা দাঁড়াচ্ছে কত, ভিপি বাই ভি ইলেকট্রন। বোঝা গেল? তাহলে কে বড়? তাহলে আমরা একটা জিনিস কি পেলাম, যে ভিপি বাই ভি ইলেকট্রন সেটা হচ্ছে <1। তাহলে আমরা বলতে পারি যে ভেলোসিটি অফ প্রোটন ইজ কম অ্যাজ কম্পেয়ার টু ভেলোসিটি অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের গতিবেগ অনেক বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু প্রোটনের। বাট এখানে অনুপাতটা দিয়েছে 13.5, এই অনুপাতটা কি করে 13.5 হয়? অনুপাতটা একা থেকে বেশি হবেই না, আমি তো ভুল দেখছি না। ইলেকট্রনের বেগ বেশি এদিকে বলেছে, আর এদিকে তাদের গতিবেগের অনুপাত মানে প্রোটন বা ইলেকট্রন এদিকে বলছে ইলেকট্রনের বেগ বেশি। আচ্ছা ওনাদের মতে প্রোটন বা ইলেকট্রনের অনুপাত বার করতে বলছে, সেই অনুপাতটা কত দিয়েছে নাকি, কোনটির গতিবেগ তার বেগের অনুপাত বার করতে বলছে। আচ্ছা সেটা দিচ্ছে 13.5, ওকে তোমরা নিজেরাই ভাবো, এটা আছে 13.5। আচ্ছা তাহলে ভিপি বাই ভিই এটা নাকি >1, অবশ্যই >1টাই 1, তাহলে ভিপি এর বেগ তো বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু ভিই, বোঝা গেল? বাট সেটা তো নয়, আদতে সেটা কি, এদিকে ইলেকট্রনের বেগ বেশি বলছে, তাহলে এটা ভুল আছে, এটা কারেক্ট 0.0738। এখানে করলাম 41খানা ম্যাথ কমপ্লিট, মানে 21খানা ম্যাথ কমপ্লিট, আর 41 অর্থাৎ আমাদের প্রবলেম সেট 1 এখানে করলাম কমপ্লিট। দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রবলেম সেট 2 নিয়ে আলোচনা করবো, দেখা যায় কটা অঙ্ক আছে না আছে। আচ্ছা কটা অঙ্ক আছে এখনই তো দেখা যেতেই পারে, অসুবিধা তো কিছু নেই। অঙ্ক আছে এটাতে 19খানা, একটাতেই করে দেবো, যদি কোনো অসুবিধা না হয়, নাহলে দুটো পার্টে আসবে। যাই হোক, অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড ফ্যামিলি টুইন ফিজিক্স থাকছে। নেক্সট ভিডিওতে টিল দেন পড়াশোনা করতে থাকো, বাই।